ওকে, সো হচ্ছে এখন আমরা রুই মাছটা শুরু করব। ওকে, সো এই যে আমাদের রুই মাছ আছে, এই রুই মাছে আমাদের 2টা ক্লাস লাগবে। ঠিক আছে, 2টা ক্লাসেই হচ্ছে আমরা রুই মাছটা শেষ করে ফেলবো। দেন আগামী শুক্রবার তোমাদের হাইড্রা এবং রুই মাছ এই 2টার উপরে হচ্ছে একটা এক্সাম হবে। ওকে, সো রুই মাছটা আমাদের একদমই একটা শর্ট টপিক। তারপর হচ্ছে আমাদের ঘাসফড়িংটা আমাদের মোটামুটি একটু বড়। ঠিক আছে, আচ্ছা, সো আজকে আমরা রুই মাছ শুরু করব। সো দেখো, রুই মাছটা অ্যাকচুয়ালি আমরা সবাই খাইছি, তাই না? সো রুই মাছ কেমন মাছ? মোটামুটি হচ্ছে বড় ধরনের মাছ। ঠিক আছে, আচ্ছা, রুই, এখান থেকে শুরু যে রুই আমাদের দেশের অতি পরিচিত একটি সুস্বাদু মাছ। রুই মাছ হচ্ছে এক ধরনের মেজর কার্ব জাতীয় মাছ। ঠিক আছে, যেসব মাছ অ্যাকচুয়ালি হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে মানে অনেক ইম্পর্টেন্ট, সেগুলোকে বলা হয় হচ্ছে কার্ব জাতীয় মাছ। ঠিক আছে, সো বাংলাদেশে কোন কার্ব জাতীয় মাছগুলো প্রধান? বাংলাদেশে মোটামুটি 3টা হচ্ছে বড় কার্ব জাতীয় মাছ আছে। কি কি? রুই, কাতলা এবং মৃগেল। ঠিক আছে, এগুলো হচ্ছে বাংলাদেশে বড় বড় কার্ব জাতীয় মাছ। আচ্ছা, সো এরপরে আমাদের এখান থেকে আর তেমন কিছুই পড়ার দরকার নাই। হ্যাঁ, সরাসরি হচ্ছে তোমরা এদিকে চলে আসো স্বভাব। ঠিক আছে, রুই মাছের যে স্বভাব সেখানে চলে আসো। সো এখন কিন্তু আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে সবই এমসিকিউ টপিক। ঠিক আছে, এগুলো সব হচ্ছে আমাদের এমসিকিউ টপিক। যেগুলো সিকিউ টপিক সেখানে তোমাদের টপিকের উপরেই বড় করে লেখা আছে সিকিউ। ঠিক আছে, ওগুলো হচ্ছে আমরা একটু ব্যাখ্যা সহকারে পড়বো। আর এখন আমরা যেগুলো পড়তেছি এগুলো আমাদের সবই এমসিকিউ টপিক। ওকে, আচ্ছা, জীবনের প্রাথমিক পর্যায়ে রুই মাছের পছন্দের আহার হচ্ছে প্লাঙ্কটন জাতীয় আমাদের প্রাণী। প্লাঙ্কটন মানে কি? প্লাঙ্কটন মানে হচ্ছে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী। ঠিক আছে, সেটা হইতে পারে প্রাণী প্লাঙ্কটন অথবা হচ্ছে উদ্ভিদ প্লাঙ্কটন, অর্থাৎ সেটা ক্ষুদ্র প্রাণীও হইতে পারে আবার ক্ষুদ্র উদ্ভিদও হইতে পারে। ঠিক আছে, তারপর আঙুলিপোনা দশায়, ঠিক আছে, এরা যখন আঙুলিপোনা থাকে মানে কি একদম ছোট থাকে, তখন প্রধানত এরা প্লাঙ্কটন গ্রহণ করলেও তারপর হচ্ছে আমাদের আরও বিভিন্ন ধরনের খাদ্য আছে, ধরো হচ্ছে ডেসমিট, ফাইটোপ্লাজলেট, শৈবাল রেণু, এগুলোও হচ্ছে তারা খাদ্য হিসাবে গ্রহণ করে। ঠিক আছে, এগুলো জাস্ট আমরা এমসিকিউর জন্য একটু রিডিং পড়বো। আচ্ছা, এরপরে আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে একদম নিচে চলে আসো, এখান থেকে আর তেমন কিছু পড়ার দরকার নাই। রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াস এর কম তাপমাত্রায় বাঁচতে পারে না। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন আসছিল যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না। ঠিক আছে, এটা হবে হচ্ছে আমাদের 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, আচ্ছা, তারপর আমাদের এখান থেকে আর তেমন কিছু পড়ার দরকার নাই। প্ল্যাঙ্কটন জিনিসটা অ্যাকচুয়ালি কী? প্ল্যাঙ্কটন মানে হচ্ছে একটু আগেই বললাম যে রুই মাছের বিভিন্ন ধরনের খাদ্যর মধ্যে প্ল্যাঙ্কটন আছে। প্ল্যাঙ্কটন মানে হচ্ছে দেখো, পানিতে মুক্তভাবে ভাসমানকারী স্রোতের অনুকূলে ভেসে বেড়ানো ক্ষুদ্র ক্ষুদ্র যে আণুবীক্ষণিক জীবগোষ্ঠী আছে সেটাকে আমরা বলবো প্ল্যাঙ্কটন। ঠিক আছে, প্ল্যাঙ্কটন কয় ধরনের হতে পারে? 2 ধরনের। একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন বা বাংলায় বললে উদ্ভিদ প্ল্যাঙ্কটন, আর একটা হচ্ছে আমাদের তোমার দেখো এই যে আরেকটা হচ্ছে আমাদের দেখো প্রাণী জাতীয় প্লাঙ্কটনগুলোকে কি বলা হয়? জু প্লাঙ্কটন। জুলজিতে আমরা পড়তেছি, তাই না? জু মানেই হচ্ছে প্রাণী বা হচ্ছে প্রাণী প্লাঙ্কটন। এগুলোর উদাহরণ আমরা পড়তে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে এই যে আমাদের প্যারামেসিয়াম, তারপর ডেফনিয়ান। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের প্রাণী প্লাঙ্কটনের উদাহরণ। আর হচ্ছে ক্লোরেলা নেভিকুলা, এগুলো হচ্ছে আমাদের জু প্লাঙ্কটনের উদাহরণ। এগুলো যখন আমরা শৈবাল ও ছত্রক অধ্যায়ে পড়বো বোটানি চ্যাপ্টারে, তখন আরও ভালো করে জানবো এগুলো বিষয়। ওকে, আচ্ছা, ল্যাবিও রোহিতার বাহ্যিক গঠন। আচ্ছা, আমাদের যে রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবিও রোহিতা। ঠিক আছে, এটা আমাদের একটু মাথায় রাখা লাগবে। তো বাহ্যিক গঠন, এটাও আমরা এমসিকিউর জন্য পড়বো। এদের বাহ্যিক গঠনটা কেমন? রুই মাছ হচ্ছে আমাদের একটা অস্থিময় মাছ। ঠিক আছে, আচ্ছা, তারপর এই যে আমাদের রুই মাছের যে বাহ্যিক গঠন, এটা হচ্ছে অনেকটা স্ট্রিম লাইন্ড ধরনের। ঠিক আছে, স্ট্রিম লাইন্ড মানে কি? মানে হচ্ছে চলনের সময় পানির ভিতর আমাদের হচ্ছে এই মাছ কখনোই হচ্ছে গতি প্রাপ্ত হবে, মানে এই মাছের গতি কখনোই বাধাপ্রাপ্ত হবে না। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কোনো ধরনের বাধা ছাড়াই মানে পানির ভিতরে চলাচল করতে পারে। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রিম লাইন্ড মাছ। ঠিক আছে, সো এটা আমাদের জাস্ট এমসিকিউতে আসতে পারে যে হচ্ছে নিচের কোনটি স্ট্রিম লাইন মাছ। ঠিক আছে, আনসার হবে হচ্ছে রুই মাছ। আচ্ছা, রুই মাছের দেহ 3টা অংশে বিভক্ত হইতে পারে। কি কি? মাথা, দেহকাণ্ড এবং হচ্ছে লেজ। ঠিক আছে, রুই মাছের হচ্ছে আমাদের এই 3টা অংশ আছে। তো এটা তো আমরা জানি। ঠিক আছে, এটাকে বলবো মাথা, এখান থেকে এই পর্যন্ত বলবো দেহকাণ্ড, আর এইটুকু হচ্ছে আমাদের লেজ। ঠিক আছে, এই যে লেজ। আচ্ছা, লেজ ছিল এখান থেকে শুরু হয়। সো হচ্ছে এই 3টা যে আমাদের অংশ থাকে এটা আমরা সবাই জানি। আচ্ছা, তারপর মাথা থেকেও আমরা কিছু এমসিকিউ পড়বো। জাস্ট দেখো একদম লাস্ট লাইনটা, মাথা হচ্ছে আমাদের আইসবিহীন, তারপর হচ্ছে দেহকাণ্ড ও লেজ মিউকাসময় সাইক্লয়েড আইসে আবৃত। ঠিক আছে, অর্থাৎ এই যে আমাদের মাথাটা আছে, মাথাটায় কোনো ধরনের হচ্ছে আইস থাকবে না, কিন্তু আমাদের যে দেহকাণ্ড এবং লেজে হচ্ছে আমাদের সাইক্লয়েড ধরনের আইস থাকবে। এবং সাইক্লয়েড আইস এটা কিন্তু হচ্ছে আমরা প্রথম চ্যাপ্টারেই খুব সুন্দরভাবে পড়ে আসছি। ঠিক আছে, যে কাদের সাইক্লয়েড আইস থাকে, এবং এটা কিন্তু আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসছিল যে রুই মাছের আইস কোন ধরনের? আনসার হবে হচ্ছে সাইক্লয়েড ধরনের। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসবো দেখো রুই মাছের, ঠিক আছে, আমরা জানি যারা পানিতে বসবাস করে তাদের হচ্ছে ফুলকা প্রকোষ্ঠ থাকে। ঠিক আছে, ফুলকা প্রকোষ্ঠকে
যেটা আমাদের ঢেকে রাখবে সেটা হচ্ছে আমাদের পাতলা কানকো। এটা আমাদের একটু মাথায় রাখা লাগবে যে হচ্ছে ফুলকা প্রকোষ্ঠকে ঢেকে অবস্থান করে বেশ দুটি বড় এবং পাতলা কানকো, ঠিক আছে। অর্থাৎ এই যে আমাদের কানকো আছে এটা ফুলকা প্রকোষ্ঠকে ঢেকে রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে আমাদের ব্রাঙ্কিওস্টেবল পর্দা। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? এইটা হচ্ছে আমাদের ফুলকা প্রকোষ্ঠের বড় অর্ধ চন্দ্রাকার ছিদ্রকে ঢেকে রাখবে। সো এখান থেকেও আমরা জাস্ট দুইটা এমসিকিউ পড়বো। তোমার পরীক্ষার সময় যদি আসে ফুলকা প্রকোষ্ঠের বড় অর্ধ চন্দ্রাকার ছিদ্রকে কোনটি ঢেকে রাখে, তাহলে আমাদের আনসার হবে হচ্ছে ব্রাঙ্কিওস্টেবল পর্দা, ঠিক আছে। কিন্তু তোমাকে যদি বলে ফুলকা প্রকোষ্ঠকে কোনটি ঢেকে রাখে, তাহলে তোমার আনসার হবে হচ্ছে কানকো। ওকে, আচ্ছা, এটা যেহেতু আমাদের রেকর্ডেড ক্লাস, তোমাদের যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্সে বা আমাদের মেসেঞ্জার গ্রুপে ডাইরেক্ট আস্ক করবা। হ্যাঁ, তোমাদের যে কোনো ধরনের প্রবলেম বা কিছু জানার থাকলে। দেহকাণ্ড আমরা কিন্তু মাথা পড়ে ফেললাম। ওকে, এখন আমরা চলে আসবো হচ্ছে দেহকাণ্ডতে। ওকে, আচ্ছা, সো দেহকাণ্ডে অ্যাকচুয়ালি আমাদের কী কী থাকে দেখো। কানকোর শেষ ভাগ থেকে শুরু করে পায়ু পর্যন্ত আমাদের হচ্ছে দেহকাণ্ড মানে বিস্তৃত, ঠিক আছে। অর্থাৎ আমাদের যদি এখান থেকে আমরা একটু চিত্রটা দেখি তাহলে আমাদের দেহকাণ্ড কোনটা, এই যে দেহকাণ্ডটা, এই যে এখান থেকে শুরু করে আমাদের হচ্ছে এই যে এই পর্যন্ত এই অংশটাকে আমরা বলবো হচ্ছে দেহকাণ্ড। ওকে, আচ্ছা, সো এই আমাদের দেহকাণ্ড, এই দেহকাণ্ডে আমাদের কিছু ছিদ্র থাকবে, ঠিক আছে। কয়টা ছিদ্র থাকবে? এই দেহকাণ্ডে হচ্ছে আমাদের 3টা ছিদ্র থাকবে, ঠিক আছে। ছিদ্রগুলো কি কি? প্রথমে হচ্ছে পায়ু ছিদ্র, মাঝে হচ্ছে জনন ছিদ্র, আর সব শেষে থাকবে হচ্ছে রেজন ছিদ্র। সো এটা মনে রাখার জন্য আমাদের একটা ছন্দ আছে, সেটা হচ্ছে পাজর, ঠিক আছে। পাজর, আমরা অনেকে বলি না যে আমার বুকের পাজর ভেঙে গেছে। হ্যাঁ, অনেকে হচ্ছে আমাদের রিবস যেটা আছে বা হচ্ছে বুকের খাঁচাকে অনেকে পাজর বলে। সো পা দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে পায়ু ছিদ্র, জ দিয়ে আমরা মনে রাখবো জনন ছিদ্র, আর র দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে রেচন ছিদ্র। অর্থাৎ রুই মাছের দেহকাণ্ডে এই 3 ধরনের হচ্ছে আমাদের ছিদ্র থাকবে। ওকে, সো প্রথমে কোনটা থাকবে? পাজর। প দিয়া হচ্ছে পায়ু ছিদ্র, দ্বিতীয়তে কোনটা থাকবে? জ দিয়া জনন ছিদ্র, আর তৃতীয়তে থাকবে হচ্ছে র দিয়া রেচন ছিদ্র। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এখান থেকে তেমন কিছু আমাদের ইম্পর্টেন্ট নাই। পাখনা সমূহে, ঠিক আছে, সরাসরি তোমরা পাখনা সমূহে চলে আসো। অর্থাৎ রুই মাছের দেহকাণ্ডে আমাদের অনেক ধরনের পাখনা থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের পাখনা আছে, এই পাখনাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের যুগ্ম পাখনা, আর একটা হচ্ছে আমাদের অযুগ্ম পাখনা। যুগ্ম পাখনা মানে কি জানো? যেগুলো হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে। দেখো এখানে বলা আছে যে রুই মাছে মোট 5 ধরনের পাখনা দেখা যায়, ঠিক আছে, মানে টোটাল 5টা দেখা যায়। এদের মধ্যে আমাদের কিছু কিছু পাখনা আছে যারা হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে। ধরো হচ্ছে আমাদের হাত পায়ের কথা যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, আমাদের হাত 2টা, পা 2টা, এরকম আর কি, ঠিক আছে। কিন্তু আমাদের নাক কিন্তু একটাই, ঠিক আছে। ধরো কান 2টা, হ্যাঁ, এগুলোকে আমরা বলবো হচ্ছে যুগ্ম আর কি। কান হচ্ছে আমাদের যুগ্ম, মানে এগুলো কি জোড়ায় জোড়ায় থাকে, হ্যাঁ, 2টা কান। কিন্তু আমাদের মুখ, নাক এগুলো কিন্তু একটা করে থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে অযুগ্ম। বুঝতে পারছো? তাহলে যুগ্ম পাখনা আর অযুগ্ম পাখনা, এটা থেকে তোমার যেই এমসিকিউটা পড়তে হবে সেটা হচ্ছে, তাহলে আমাদের টোটাল কয়টা থাকে? যুগ্ম পাখনার মধ্যে হচ্ছে 2টা পাখনা থাকে, একটা হচ্ছে বক্ষ পাখনা আর একটা হচ্ছে শ্রোণী পাখনা। আর অযুগ্ম পাখনা হচ্ছে আমাদের 3টা, একটা হচ্ছে পৃষ্ঠ পাখনা, 2 নাম্বারটা পায়ু পাখনা, আর 3 নাম্বারটা হচ্ছে আমাদের পুচ্ছ পাখনা। আচ্ছা, সো এখান থেকে তোমার এমসিকিউ আসবে যে নিচের কোনটি যুগ্ম পাখনা নয়, অথবা নিজের কোনটি অযুগ্ম পাখনা, এই ধরনের তোমার কোশ্চেন আসবে। সো আমরা এটা মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে দেখো যে অযুগ্ম পাখনাগুলো আছে, অর্থাৎ যেগুলো সিঙ্গেল থাকে, যেগুলো জোড়ায় জোড়ায় থাকে না, ঠিক আছে, সিঙ্গেল থাকে, সেগুলো হচ্ছে আমাদের পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা এবং পুচ্ছ পাখনা। সবগুলোর মধ্যেই প আছে, প, ঠিক আছে। এই জিনিসটা তোমরা একটু লিখে রাখো, প আছে, ঠিক আছে। পৃষ্ঠ পাখনাতেও প আছে, পায়ু পাখনাতেও প আছে, আর পুচ্ছ পাখনাতেও হচ্ছে আমাদের প আছে। অর্থাৎ অযুগ্ম পাখনাগুলো আমরা সব প দিয়া মনে রাখবো, ঠিক আছে, পৃষ্ঠ, পায়ু, পুচ্ছ। কিন্তু দেখো আমাদের যে যুগ্ম পাখনা, এটা কি বক্ষ পাখনা আর শ্রোণী পাখনা, এই দুটোতে কিন্তু আমাদের প নেই, ঠিক আছে। সো এটা আমাদের একটু মাথায় রাখবো। তাহলে এখন যদি তোমার পরীক্ষার সময় আসে যে নিচের কোনটি আমাদের যুগ্ম পাখনা, ঠিক আছে, তাহলে ধরো তোমাকে 3টা অপশন দিল, পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা। সো তুমি তো এগুলো বুঝতেই পারবা যে এগুলো হচ্ছে অযুগ্ম পাখনা, যেহেতু এগুলো শুরুতে আমাদের প আছে। তা আরেকটা ধরো অপশন দেওয়া বক্ষ পাখনা, তাহলে আমাদের আনসার কী হবে? বক্ষ পাখনা, ঠিক আছে। আচ্ছা, সো তোমাদের এখানে যে পাখনা রশ্মিগুলো দেওয়া আছে, এই যে 16 থেকে 17, 9টি করে, এগুলো তোমাদের পড়ার দরকার নাই, ঠিক আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। আমাদের যেটা পড়তে হবে একদম লাস্টে দেখো পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনার কাজ কি? এটা হচ্ছে প্রধান চলনাঙ্গ হিসাবে কাজ করে। আচ্ছা, পুচ্ছ পাখনা কোনটা? হ্যাঁ, আমাদের হচ্ছে এই যে আমাদের যে লেজ বা যেটা আমরা দেখতে পাই, যেটা আমরা খাবার হিসাবে গ্রহণ করি, এইটাই হচ্ছে আমাদের এই পুচ্ছ পাখনা, ঠিক আছে। একদম লাস্টে এই পাখনাটাই হচ্ছে আমাদের চলাচলে সাহায্য করবে। এখানে আরও বিভিন্ন ধরনের পাখনা আছে, এই যে বক্ষ পাখনা, পার্শ্বরেখা, শ্রোণী পাখনা, পায়ু ছিদ্র, ঠিক আছে, এই যে পৃষ্ঠীয় পাখনা। সো এখান থেকে তোমরা চাইলে ছবিগুলো একটু দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, সো এখান থেকে জাস্ট তোমার এমসিকিউ এটাই পড়বা যে কোনটা যুগ্ম পাখনা আর কোনটা অযুগ্ম পাখনা, এটা পড়লেই হবে, আর তেমন কিছু এখান থেকে আমাদের পড়ার দরকার নাই। ওকে, এরপর আমরা চলে আসবো হচ্ছে লেজ। হ্যাঁ, সো তোমরা সবাই জানো যে হচ্ছে এই যে আমাদের রুই মাছ আছে, রুই মাছের লেজ কোন ধরনের? রুই মাছের লেজ হচ্ছে আমাদের হোমো সার্কাল ধরনের, ঠিক আছে,
রুই মাছের লেজ হচ্ছে আমাদের হোমোসার্কাল। হোমোসার্কাল মানে কি? হোমোসার্কাল মানে হচ্ছে আমাদের দুইটা লেজই সমান থাকে, ঠিক আছে, সেটাকে বলি হচ্ছে আমরা হোমোসার্কাল ধরনের। ওকে, আচ্ছা, এখান থেকেও আমাদের আর তেমন কিছু পড়ার নেই। তারপর আমরা চলে আসবো রুই মাছের আঁশ, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা মাছ কাটার সময় আঁশটা আমরা কেটে ফেলি, তাই না? মাছের যে আঁশ আছে সেটা, এবং এটা হচ্ছে তোমাদের একটা সিকিউর টপিক, অর্থাৎ মাঝে মধ্যে আমাদের এরকম কোয়েশ্চেন করে যে নিচের কোনটি আমাদের তোমার হচ্ছে মানে নিচের কোনটি না, আমি যে সিকিউর কথা বলতেছি আর কি, ঠিক আছে, মানে হচ্ছে তোমাদের সৃজনশীলে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে তোমাকে পরীক্ষার সময় জিজ্ঞাসা করবে যে আইসের বর্ণনা দাও, ঠিক আছে, রুই মাছের আইসের বর্ণনা দাও। অর্থাৎ এই প্রথম আমরা একটা সিকিউর টপিক পেলাম, এটা আমরা এমসিকিউর জন্য পড়বো, সিকিউর জন্য পড়বো, মাছের আইস। ওকে, আচ্ছা, সো এই যে আমাদের মাছের আইস আছে, রুই মাছের দেহত্বক যে সব পাঁচ সদৃশ পাতলা অস্থিময় গঠন দিয়ে আবৃত, সেটাকে আমরা বলবো হচ্ছে আইস, ঠিক আছে। আচ্ছা, এই আইসটা কেমন হয়? মাছের আইসটা হচ্ছে আমাদের দেখো রূপালি, চকচকে এবং গোলাকার ডিম্বাকার মিউকাসময় সাইক্লয়েড আইস থাকে, ঠিক আছে। অর্থাৎ আমরা তো সবাই জানি যে রুই মাছে আমাদের সাইক্লয়েড আইস থাকে। এই সাইক্লয়েড আইসটা কেমন? আমাদের পাতলা, রূপালি, চকচকে, গোলাকার বা ডিম্বাকার মিউকাসময় থাকে, ঠিক আছে। আচ্ছা, সো এইটাও আমাদের একটু পড়তে হবে। তারপর এখন আমরা পড়বো, দেখো পৃষ্ঠদেশীয় আইসের কেন্দ্র লালচে আর প্রান্ত হচ্ছে কালো রঙের হয়, ঠিক আছে। অর্থাৎ আমাদের আইসের যে কেন্দ্রটা থাকবে সেই কেন্দ্রটা হবে হচ্ছে লালচে রঙের, এবং আইসের যে প্রান্ত থাকবে প্রান্তটা হবে হচ্ছে আমাদের কালো রঙের, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইসগুলো ত্বকের ডার্মাল স্তর থেকে সৃষ্টি হয়, ঠিক আছে। ডার্মাল মানে কি? ডার্মাল মানে হচ্ছে আমাদের ত্বকীয় স্তর, ঠিক আছে। অর্থাৎ ডার্ম মানে কিন্তু ত্বক, অর্থাৎ আইস যেহেতু আমাদের মানে মাছের দেহে থাকে, ত্বক হিসাবে থাকে আর কি, ঠিক আছে। আমাদের যেরকম স্কিন থাকে মাছের সেরকম এরকম আইস থাকে, ঠিক আছে। আইসগুলো ত্বকের ডার্মাল স্তর থেকে সৃষ্টি হয়। এটা একটু পড়ো যে মাছের আইস বা রুই মাছের আইস কোন স্তর থেকে সৃষ্টি হয়? আনসার হবে হচ্ছে ডার্মাল স্তর থেকে সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, সো এখান থেকে এইটুকু পড়লেই হবে। তারপর নিচে চলে আসো আবার। দেখো রাসায়নিকভাবে আইস হচ্ছে আমাদের চুন এবং কোলাজেন তন্তু দিয়ে গঠিত থাকে। এই যে মাছের আইসটা আছে, এই আইসে আমাদের রাসায়নিকভাবে দুইটা পদার্থ থাকবে। কি কি? একটা থাকবে হচ্ছে চুন, আর একটা থাকবে হচ্ছে কোলাজেন নামক দুইটা রাসায়নিক পদার্থ। এটা আমাদের এমসিকিউর জন্য একটু মনে রাখা লাগবে, আর সিকিউতে আসলে তো অবশ্যই আমরা এগুলো বর্ণনাতেও লিখবো, ঠিক আছে। আচ্ছা, এরপর তাহলে আমাদের যে রুই মাছের আইসটা আছে সেই রুই মাছের আইসটা কেমন বলো তো? চুন এবং কোলাজেন নির্মিত। তারপর আমরা পড়বো হচ্ছে এই যে আমাদের রুই মাছের আইসে, দেখো এখানে ছবিটা আছে, ছবিটাও আমি আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, সো এই যে রুই মাছের আইস, রুই মাছের আইসের কেন্দ্রে একটি ক্ষুদ্র স্বচ্ছ অংশ থাকে, ঠিক আছে। রুই মাছের আইসের কেন্দ্রে একটি ক্ষুদ্র স্বচ্ছ অংশ থাকে, এটাকে বলা হয় হচ্ছে ফোকাস বা নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু চিত্রের মধ্যে দেখি, এই যে আমাদের হচ্ছে দেখছো এই যে এখানে যে একদম কেন্দ্রের অংশটা আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে ফোকাস বা নিউক্লিয়াস। অর্থাৎ একদম কেন্দ্রে যে স্বচ্ছ অংশটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ফোকাস বা নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, তারপর আমরা এখন পড়বো, দেখো এইখানে এই যে ফোকাস বা নিউক্লিয়াসের চারপাশে, ঠিক আছে, ফোকাস বা নিউক্লিয়াসের চারপাশে হচ্ছে আমাদের বৃত্তাকারে সজ্জিত কতগুলো উঁচু আলের মতো রেখা থাকে, এগুলোকে বলা হয় হচ্ছে সার্কুলি, ঠিক আছে। সো সার্কুলি যদি আমরা এখানে একটু দেখি, হ্যাঁ, এই যে আমাদের সার্কুলি, অর্থাৎ এই যে তোমরা কালো 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 যেই দাগগুলো দেখতে পাচ্ছ না, এই যে সার্কুলি কালো 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 যেই হচ্ছে আমাদের গোল গোল যেই আবরণটা পুরা এই যে পুরা এটা ঘিরে আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সার্কুলি, ঠিক আছে। আচ্ছা, তারপর সার্কুলির মধ্যে কয়েকটি রেখা বেশ স্পষ্ট ও মোটা হয়, এদেরকে বলা হয় বার্ষিক বৃদ্ধি রেখা বা অ্যানোলি। অর্থাৎ এই যে সার্কুলি আছে, ঠিক আছে, এই যে সার্কুলির মধ্যে কিছু কিছু রেখা আছে যেগুলো হচ্ছে স্পষ্ট এবং মোটা হয়, ঠিক আছে, স্পষ্ট এবং মোটা। অর্থাৎ আমাদের হচ্ছে দেখো এই যে লাল লাল জিনিসগুলো দেখতে পাইতেছো না, আচ্ছা, এগুলোকে কি বলা হয় দেখো তো? বার্ষিক বৃদ্ধি রেখা বা অ্যানোলি বলা হয়, ঠিক আছে। অর্থাৎ সার্কুলির মধ্যেই এমন কিছু রেখা থাকবে যেগুলো হচ্ছে অনেক স্পষ্ট মোটা থাকবে, এগুলোকে আমরা কি বলবো? বার্ষিক বৃদ্ধি রেখা বা অ্যানোলি। আচ্ছা, এই যে দেখো, তাহলে চিত্রে দেখালে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। এই যে আমাদের লাল লাল যে জিনিসগুলো দেখতে পাচ্ছি না, এই যে লাল লাল, ঠিক আছে, এই যে এগুলোকে আমরা স্পষ্টভাবে দেখতে পাইছি, তাই না? কালো দাগের মধ্যে এই যে লাল লাল যে গোল গোল আমাদের যে আবরণটা, এটাই হচ্ছে আমাদের অ্যানুলাস, বা হচ্ছে এটাকে আমরা বলবো বার্ষিক বৃদ্ধি রেখা। এই পুরাটাই হচ্ছে আমাদের অ্যানুলাস। দেখো এই যে লাল লাল আবরণগুলো, এটাই হচ্ছে আমাদের অ্যানুলাস, বুঝতে পারছো? আচ্ছা, সো তাহলে আশা করি বুঝতে পারছো যে অ্যানুলাসটা কি বা অ্যানুলি জিনিসটা কি, ঠিক আছে। অ্যানুলাস একই বহু বচন আর অ্যানুলি এক বচন, এরকম আর কি, ঠিক আছে। অ্যানুলি বা অ্যানুলাস একই জিনিস। আচ্ছা, সো এগুলো অ্যাকচুয়ালি কী করে? মাছের বয়স ও বৃদ্ধিহার নিয়ন্ত্রণ করে, মানে বৃদ্ধিহার নির্ণয় করা যায় এগুলা দেখে। অর্থাৎ মাছটার বয়স কত, হ্যাঁ, সে ছোটো মাছ নাকি বড় মাছ, এগুলো হচ্ছে আমরা মাছের বয়স নির্ধারণ করতে পারি এই বার্ষিক বৃদ্ধি রেখা বা অ্যানুলি দেখার মাধ্যমে। সাধারণত বসন্ত ও গ্রীষ্মে আইসের অধিক বৃদ্ধি ঘটে, ঠিক আছে। সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে আইসের অধিক বৃদ্ধি ঘটবে। এটা কিন্তু আমাদের একটা মেডিকেলের কোয়েশ্চেন যে আইসের বৃদ্ধি কখন বেশি হয়, ঠিক আছে। আনসার হবে হচ্ছে বসন্ত ও গ্রীষ্মকালে আইসের বৃদ্ধি বেশি হবে। ওকে,
আচ্ছা, সো তাহলে আমরা মোটামুটি আইসটা পড়ে ফেললাম এবং দেখো প্রতিটি আইসে নিচে বর্ণিত তিনটি ক্ষেত্র থাকবে কি কি, অগ্রক্ষেত্র, পশ্চাৎক্ষেত্র এবং পার্শ্বক্ষেত্র। ঠিক আছে, অগ্রক্ষেত্র মানে কি সামনে থাকবে, পশ্চাৎ মানে কি পেছনে থাকবে, আর পার্শ্বক্ষেত্র মানে কি যেটা হচ্ছে আমাদের তোমার পাশে থাকবে আর কি। ঠিক আছে, তাহলে আইসের যে অগ্রক্ষেত্র সেটা হচ্ছে আমাদের যোজক টিস্যু নির্মিত হয়। ঠিক আছে, এবং যেটা পশ্চাৎ ক্ষেত্র সেটা হচ্ছে আমাদের ডেন্টিন নির্মিত। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা টিস্যু, জাস্ট এইটুকু আমরা এমসিকিউর জন্য পড়বো। এই দুইটা অগ্রক্ষেত্র কী দিয়ে তৈরি হয় আর পশ্চাৎ ক্ষেত্র কী দিয়ে তৈরি হয়। ওকে, তাহলে আমাদের আইসটা পড়া মোটামুটি শেষ। ওকে, আচ্ছা, সো দেখো আইসের অগ্রভাগে কতগুলো লম্বা খাঁজ দেখা যায়, এই খাঁজগুলোকে বলা হয় রেডি। ঠিক আছে, লম্বা যে খাঁজগুলো আছে এই খাঁজগুলোকে বলা হয় রেডি। দেখো এই যে রেডি, ঠিক আছে, যে চিত্রের মধ্যে দেখাইতেছি, এই যে আমাদের লম্বা যে খাতগুলো আছে না, যে এগুলোকে আমরা বলবো হচ্ছে রেডি। সাদা সাদা যে জিনিসগুলো আছে এগুলোকে বলবো হচ্ছে আমরা রেডি। ঠিক আছে, আচ্ছা, সো তাহলে আশা করি তোমরা আইসটা বুঝতে পারছো। ওকে, সো আইসটাকে যদি আমরা সিকিউতে আসে তাহলে আমরা আশা করি পারবো। ওকে, আচ্ছা, তাহলে আইসটাকে যদি আমরা একটু সামারাইজ করি, ঠিক আছে, আইসটাকে যদি আমরা একটু সামারাইজ করি, এগুলো মুছে দিই, তাহলে আইস থেকে আমরা ঠিক কী কী পড়লাম। আচ্ছা, তোমাদের এগুলো যে প্রথম দেখানো ছিল সেগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, তোমাদেরকে যেটা আমি পিডিএফটা দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সো আইস, তাহলে আইস কোন ধরনের? আইস হচ্ছে আমাদের সাইক্লয়েড আইসে আবৃত, এটা আমরা জানি। তারপর আইসটা কোথা থেকে উদ্ভূত হবে? ডার্মাল স্তর থেকে উদ্ভূত হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর এই যে আমাদের আইস আছে, আইস আমাদের কোন কোন জিনিস দিয়ে গঠিত? চুন ও কোলাজেন তন্তু দিয়ে গঠিত হয়। ঠিক আছে, আইসের কেন্দ্রে যে হচ্ছে একটি স্বচ্ছ ক্ষুদ্র অংশ থাকে কেন্দ্রে, এটাকে আমরা বলে হচ্ছে ফোকাস বা নিউক্লিয়াস। এই যে এটা হচ্ছে আমাদের চিত্রে যদি দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের ফোকাস বা নিউক্লিয়াস, একদম কেন্দ্রে যেটা থাকবে। আচ্ছা, তারপর আমরা কি পাইলাম? সার্কুলি পাইলাম আর অ্যানোলি পাইলাম। সার্কুলি কি আর অ্যানোলি কি? সার্কুলি হচ্ছে এই যে কালো 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 যেই গোল বৃত্তাকার আমাদের যেই রেখাগুলো আছে সেগুলো হচ্ছে সার্কুলি। আর অ্যানোলি কোনগুলো? যে দাগগুলো হচ্ছে আমাদের স্পষ্টভাবে বোঝা যায়, যে অ্যানোলাস বা অ্যানোলি। ঠিক আছে, স্পষ্ট মোটাভাবে বোঝা যায়, যেগুলো হচ্ছে মাছের বয়স নির্ধারণে সাহায্য করে বা নির্ণয়ে সাহায্য করে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যানোলি। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি পাইলাম? বসন্ত ও গ্রীষ্মকালে মাছের আয়েস বেশি বৃদ্ধি ঘটে। ওকে, আচ্ছা, তারপর আমরা কি পাইলাম? আয়েসের অগ্রক্ষেত্রে কতগুলো লম্বা খাঁজ থাকে, এই খাঁজগুলোকে বলা হয় হচ্ছে রেডি। হ্যাঁ, রেডিও কিন্তু আমরা এই জায়গায় দেখছি, এই যে রেডি। ওকে, আচ্ছা, সো আশা করি তাহলে তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আইসটা আমাদের এমসিকিউ এবং সিকিউ দুইটার জন্যই মোটামুটি ইম্পর্টেন্ট। এখন আমরা চলে আসবো লেবিও রহিতার বা রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা, সো আমাদের রক্ত সংবহন তোমার হচ্ছে দুই ধরনের হইতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে একবর্তনী বা একচক্রী রক্ত সংবহন, আর একটা হচ্ছে আমাদের দ্বিচক্রী বা দ্বিচক্রী রক্ত সংবহন। ওকে, আচ্ছা, সো রুই মাছের ক্ষেত্রে কোন ধরনের সংবহন দেখা যায়? দেখো, মাছের রক্ত সংবহন, ঠিক আছে, মাছের ক্ষেত্রে হচ্ছে আমরা একচক্রী রক্ত সংবহন দেখতে পাবো, আর মানুষের ক্ষেত্রে আমরা হচ্ছে দ্বিচক্রী রক্ত সংবহন দেখতে পাবো। সো একচক্রী রক্ত সংবহনটা অ্যাকচুয়ালি কী? যে সংবহন হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে অক্সিজেন সমৃদ্ধ বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত একটি চক্রে আবর্তিত হয় তাকে বলা হয় একবর্তনী বা একচক্রী রক্ত সংবহন। অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা চক্রেই আবর্তিত হবে, এখানে কোনো আমাদের দুইটা আলাদা চক্র থাকবে না। ঠিক আছে, কিন্তু দ্বিচক্রী রক্ত সংবহনে দেখো, যে সংবহন হৃৎপিণ্ডের মধ্য দিয়ে অক্সিজেন এবং কার্বন ডাই সমৃদ্ধ রক্ত দুটি পৃথক চক্রে আবর্তিত হয়। ঠিক আছে, যদি দুটি পৃথক চক্রে আবর্তিত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে, মানে অক্সিজেন আলাদা চক্র আর কার্বন ডাইঅক্সাইড আলাদা চক্র, সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার দ্বিবর্তনী রক্ত সংবহন। এবং এটা যখন আমরা ফোর্থ চ্যাপ্টারটা পড়বো না, এই যে জুলজির ফোর্থ চ্যাপ্টার ব্লাড বা রক্ত যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে আমরা এই জিনিসটা আরও ক্লিয়ার হবো। ঠিক আছে, যে হচ্ছে মানুষের কীভাবে দ্বিবর্তনী রক্ত সংবহনটা হয়। ওকে, মানুষে অ্যাকচুয়ালি আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই দুটার জন্য আলাদা আলাদা দুইটা চক্র থাকে, কিন্তু রুই মাছের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটা চক্রই থাকে। আচ্ছা, এরপর আমরা পড়বো রক্ত সংবহনতন্ত্রের উপাদানসমূহ। সো রক্ত সংবহনতন্ত্রের প্রধান উপাদান হচ্ছে তিনটা। ঠিক আছে, রুই মাছের রক্ত সংবহনের প্রধান উপাদান থাকবে হচ্ছে তিনটা। কি কি? আমাদের থাকবে হচ্ছে রক্ত, হৃৎপিণ্ড এবং রক্তনালী। এই তিনটা নিয়ে হচ্ছে আমাদের রক্ত সংবহনতন্ত্রটা গঠিত। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা রুই মাছের রক্ত নিয়ে পড়াশোনা করি। রুই মাছের রক্ত হচ্ছে লাল বর্ণের, রক্তরস এবং রক্তকণিকা নিয়ে গঠিত হয়। ঠিক আছে, রুই মাছের রক্ত হচ্ছে আমাদের রক্তরস এবং রক্তকণিকা, এই দুটা নিয়ে হচ্ছে আমাদের রুই মাছ গঠিত হবে। ওকে, আচ্ছা, সো মানুষেরও কিন্তু সেম, তাই না? মানুষের রক্তেও হচ্ছে আমরা দুইটা ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের রক্তরস আর একটা হচ্ছে আমাদের রক্তকণিকা, মানুষের মতোই সেম। ওকে, আচ্ছা, রক্তরসে দুই ধরনের রক্তকণিকা থাকে। ঠিক আছে, রক্তরসে কয় ধরনের রক্তকণিকা থাকবে? দুই ধরনের, একটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা আর একটা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা। সো মানুষের কিন্তু আরেকটা বেশি থাকে, অনুচক্রিকা। ঠিক আছে, মানুষের কিন্তু তিনটা রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর একটা হচ্ছে অনুচক্রিকা। কিন্তু রুই মাছের ক্ষেত্রে অনুচক্রিকাটা থাকে না।
শুধুমাত্র লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকাটা থাকে। ওকে, এগুলো কিন্তু হচ্ছে আমাদের এমসিকিউতে আসে যে নিচের কোনটি রুই মাছের জন্য সঠিক নয় বা নিচের কোনটি রুই মাছের জন্য সঠিক, এই ধরনের এমসিকিউ আসে, ঠিক আছে। আচ্ছা, এরপরে লোহিত রক্তকণিকার আমাদের হচ্ছে নিউক্লিয়াস, এই যে আমাদের লোহিত রক্তকণিকা বা আরবিসি, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস যুক্ত এবং হিমোগ্লোবিন সমৃদ্ধ থাকে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে যে রুই মাছের যে লোহিত রক্তকণিকা আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত এবং হিমোগ্লোবিন সমৃদ্ধ লাল বর্ণের রক্ত থাকে, ঠিক আছে। রুই মাছ কাটলে তো আমরা দেখতে পারি যে সেখানে লাল বর্ণ হয়। অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনটা আছে হিমোগ্লোবিনটাই আমাদের রঞ্জক পদার্থ, এটাই হচ্ছে লাল বর্ণ সৃষ্টির জন্য দায়ী। ওকে, এবং লোহিত রক্ত আমাদের হচ্ছে যে মাছের লোহিত রক্তকণিকা আছে সেটা কিন্তু নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে। কিন্তু আমাদের হচ্ছে তোমার মাছের তো নিউক্লিয়াস যুক্ত, কিন্তু মানুষের যে লোহিত রক্তকণিকা, পরিণত লোহিত রক্তকণিকা, সেটা কিন্তু হচ্ছে নিউক্লিয়াসবিহীন মানুষের ক্ষেত্রে। এটাও হচ্ছে আমরা যখন রক্ত চ্যাপ্টারটা পড়বো তখন আমরা আরও ডিটেলসে জানবো। ওকে, আচ্ছা, তারপর আমরা পড়বো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা হচ্ছে অ্যামিবয়েড, নির্দিষ্ট আকৃতিবিহীন, নিউক্লিয়াস যুক্ত এবং হচ্ছে বর্ণহীন, ঠিক আছে। এই শ্বেত রক্তকণিকার ফিচারগুলোও আমাদের একটু পড়া লাগবে, অর্থাৎ লোহিত রক্তকণিকার ফিচারগুলো কী কী এবং শ্বেত রক্তকণিকার ফিচারগুলো কী কী, এটা কিন্তু আমাদের একটু পড়া লাগবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসবো হচ্ছে হৃৎপিণ্ড, ঠিক আছে। রুই মাছের হৃৎপিণ্ড, যেরকম মানুষের হৃৎপিণ্ড আছে সেরকম হচ্ছে রুই মাছেরও হৃৎপিণ্ড আছে। রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে আমাদের, দেখো, রুই মাছের ফুলকা দুটির পেছনে লম্বাটে এবং মোচাকৃতির হৃৎপিণ্ডটি পেরিকার্ডিয়াল গহ্বরে থাকবে, ঠিক আছে। কোন গহ্বরে থাকবে? পেরিকার্ডিয়াল গহ্বর। ওকে, এবং এই যে আমাদের হৃৎপিণ্ডটা আছে এই হৃৎপিণ্ডটা হচ্ছে আমাদের পেরিকার্ডিয়াম নামক আবরণে আবৃত, ঠিক আছে। মানুষের যে হৃৎপিণ্ড, মানুষের হৃৎপিণ্ডও কিন্তু আমাদের পেরিকার্ডিয়াম আবরণেই আবৃত থাকে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে যে রুই মাছের হৃৎপিণ্ডও হচ্ছে আমাদের পেরিকার্ডিয়াম আবরণে আবৃত, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবং দেখো এখানে কিন্তু সিকিউ লেখা আছে। সো এই যে রুই মাছের হৃৎপিণ্ডের গঠন, এটা কিন্তু আমাদের সিকিউতেও কোশ্চেন আসে। আচ্ছা, সো অন্যান্য মাছের মতো রুই মাছেরও হৃৎপিণ্ডটি দুটি প্রকোষ্ঠে বিভক্ত, ঠিক আছে। অর্থাৎ আমরা কিন্তু প্রথম চ্যাপ্টারে পড়ে আসছিলাম, তাই না? প্রথম চ্যাপ্টারে আমরা পড়ে আসছিলাম যে মাছের হৃৎপিণ্ড দুইটার প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে। কি কি? একটা অলিন্দ থাকে এবং একটা হচ্ছে আমাদের নিলয় বা ভেন্ট্রিকল থাকে, ঠিক আছে। একটা অলিন্দ থাকবে, একটা নিলয় থাকবে, ঠিক আছে, একটা করে। আচ্ছা, এছাড়াও এতে সাইনাস ভেনোসাস নামে একটি উপপ্রকোষ্ঠ আছে। সো এই যে আমাদের অলিন্দ আর নিলয়, এই দুটো হচ্ছে আমাদের প্রকোষ্ঠ, আর সাইনাস ভেনোসাস নামে যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের একটা উপপ্রকোষ্ঠ। এটা কিন্তু আমাদের প্রকোষ্ঠ না, এটা হচ্ছে আমাদের উপপ্রকোষ্ঠ। এটা আমাদের একটু মাথায় রাখা লাগবে। সো এগুলো আমরা সব চিত্রের মধ্যেও দেখবো, ঠিক আছে। এই যে আমাদের সাইনাস ভেনোসাস, এটা আমাদের পুরোটা হৃৎপিণ্ড, বুঝতে পারছো যে এটা হৃৎপিণ্ড। এই যে আমাদের সাইনাস ভেনোসাস, অর্থাৎ এই যে এই অংশটুক হচ্ছে আমাদের সাইনাস ভেনোসাস, যেটাকে আমরা বলতেছি হচ্ছে উপপ্রকোষ্ঠ। তারপর এই যে এই অংশটা আছে মাছের, এই অংশটাকে বলবো হচ্ছে আমরা অ্যাট্রিয়াম, ঠিক আছে। আর মাছের যে এই অংশটা আছে এই অংশটাকে আমরা বলবো হচ্ছে মাছের ভেন্ট্রিকল, ঠিক আছে। তাহলে আশা করি এই তিনটা অংশই তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা একটু বর্ণনা পড়ি, ঠিক আছে। এই যে সাইনাস ভেনোসাস যে আছে, এই সাইনাস ভেনোসাস আমাদের দেখো, আমি যদি চিত্রের মধ্যে দেখাই, এখন আমরা কোনটা নিয়ে পড়াশোনা করতেছি? এই যে সাইনাস ভেনোসাস। ওকে, যেখান থেকে রক্তটা অ্যাকচুয়ালি ঢুকবে, বুঝতে পারছো, এখান থেকে রুই মাছের হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করবে, ঠিক আছে। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে সাইনাস ভেনোসাস, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের সাইনাস ভেনোসাস আছে, এই সাইনাস ভেনোসাসটা আমাদের কি করবে? দেখো, পাতলা প্রাচীর বিশিষ্ট উপপ্রকোষ্ঠ, ঠিক আছে। এটা তো আমরা জানি যে সাইনাস ভেনোসাস হচ্ছে আমাদের একটা উপপ্রকোষ্ঠ যা হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত। ওকে, সো সাইনাস ভেনোসাস প্রকৃতপক্ষে শিরাতন্ত্রের অংশ এবং প্রাচীর টিস্যু হৃৎপেশি দিয়ে গঠিত, এটা অতটা ইম্পর্টেন্ট না। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কী হবে? দেহের দুপাশ থেকে ডাক্টাস কুভেরি নামক দুটি বড় শিরার মিলনে সাইনাস ভেনোসাস সৃষ্টি হয়, ঠিক আছে। ডাক্টাস কুভেরি, এই জিনিসটা কি? ডাক্টাস কুভেরি হচ্ছে একটা শিরা, ঠিক আছে। ডাক্টাস কুভেরি হচ্ছে শিরা, ঠিক আছে। এখানে দুইটা বড় শিরা থাকবে, দুটি বড় শিরা, এই দুটো বড় শিরার নাম হচ্ছে আমাদের ডাক্টাস কুভেরি। এই ডাক্টাস কুভেরির মাধ্যমে দেখো আমাদের রক্ত হচ্ছে, এই যে এটা একটা ডাক্টাস কুভেরি, এটা হচ্ছে একটা ডাক্টাস কুভেরি, এটার মাধ্যমে রক্ত হচ্ছে আমাদের এই সাইনাস ভেনোসাসে প্রবেশ করবে, বুঝতে পারছো? আচ্ছা, দেখো দেখো এতে শিরা রক্ত জমা হয়, এতে সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত থাকে। অর্থাৎ এই যে আমাদের সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে আমাদের সাইনাস ভেনোসাস আর এটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম, এই দুটার মধ্যে একটা ছিদ্র থাকবে, ঠিক আছে। এই যে আমাদের সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়াম, এই দুটার মধ্যে একটা ছিদ্র থাকবে, সেই ছিদ্রটাকেই বলা হইতেছে আমাদের, দেখো কি, সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্র। অর্থাৎ কি, এটা কিন্তু মজার ব্যাপার, তাই না? আমাদের হচ্ছে এই যে সাইনাস, এই জন্য সাইনো, আর হচ্ছে এই যে অ্যাট্রিয়াম, এই জন্য অ্যাট্রিও, ঠিক আছে। এই দুইটার মধ্যে যেহেতু ছিদ্রটা থাকে এই জন্য এটাকে বলা হয় হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল ছিদ্র। ওকে,
আচ্ছা, তারপর এই যে সাইনো অ্যাট্রিয়াল ছিদ্র, এখান থেকে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ অ্যাট্রিয়ামে প্রবেশ করবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের মানুষের হৃৎপিণ্ডের মতোই এখানে হচ্ছে আমাদের এখানে একটা ছিদ্র থাকবে, এই ছিদ্র পথে হচ্ছে আমাদের সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে রক্তটা প্রবেশ করবে। ওকে, আচ্ছা, তারপর আমরা পড়বো হচ্ছে অ্যাট্রিয়াম। সো অ্যাট্রিয়াম মানে কি অলিন্দ, যেটা হচ্ছে আমাদের এই যে অ্যাট্রিয়াম। তাহলে কি রক্তটা এখন আমাদের অ্যাট্রিয়ামে আসলো, ঠিক আছে। এই যে আমাদের অ্যাট্রিয়ামটা আছে এখান থেকে আবার কি এটাও অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে ভেন্ট্রিকলই উন্মুক্ত হয়। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে আমাদের অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথ কোনটা, ঠিক আছে, এই যে এটা আমাদের অ্যাট্রিয়াম আর এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল, তাই না। এই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মধ্যে যে এটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম আর এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল, এই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মধ্যে এই যে এখানে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রপথে অ্যাট্রিয়াম থেকে হচ্ছে রক্ত এই যে ভেন্ট্রিকলে প্রবেশ করবে, বুঝতে পারছো। তাহলে এই যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল এই দুইটার মধ্যে যে ছিদ্রটা থাকে সেটাকেই বলা হয় হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র, ঠিক আছে। আচ্ছা, তারপরে তাহলে কি এখন ভেন্ট্রিকলের রক্তটা আসলো, এই যে ভেন্ট্রিকল, এটি হৃৎপিণ্ডের সর্বশেষ প্রকোষ্ঠ, অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে। ভেন্ট্রিকল হচ্ছে হৃৎপিণ্ডের সর্বশেষ প্রকোষ্ঠ, ঠিক আছে। পেরিকার্ডিয়াল গহ্বরে অঙ্কীয় পশ্চ দেশে উপস্থিত আছে, এটা দরকার নাই। সো এই যে আমাদের ভেন্ট্রিকলটা আছে, এই ভেন্ট্রিকলটা হচ্ছে আমাদের বালবাস আর্টেরিওলাসে উন্মুক্ত হয়। অর্থাৎ এই যে ভেন্ট্রিকলের উপরেই থাকে আবার কি আমাদের বালবাস আর্টারিওলাস, ঠিক আছে। এই টার্মগুলো তোমাকে একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে। এই যে এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে বালবাস আর্টারিওলাস। অর্থাৎ তাহলে এখন আমাদের রক্ত কি হইলো বলতো, রক্ত হচ্ছে আমরা যদি ফ্লোচার্টের পরে মধ্যে একটু দেখবো, ঠিক আছে। প্রথমে হচ্ছে সাইনাস ভেনোসাসে প্রবেশ করলো, সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে গেলো, অ্যাট্রিয়াম থেকে হচ্ছে ভেন্ট্রিকলে আসলো, ভেন্ট্রিকল থেকে আমাদের কোথায় যাবে, এই বালবাস আর্টারিওলাসে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো এইখানেও তাহলে অবশ্যই একটা ছিদ্রপথ থাকবে, তাই না। এই যে ভেন্ট্রিকল আর বালবাস আর্টারিওলাস এই দুটার মধ্যে আমাদের একটা ছিদ্রপথ থাকবে, যেই ছিদ্রপথ থেকে হচ্ছে আমাদের রক্ত ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টারিওলাসে প্রবেশ করবে, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে মোটামুটি এটুকু আমাদের পড়লেই হবে। তারপর এই যে আমাদের বালবাস আর্টারিওলাস, ঠিক আছে। বালবাস আর্টারিওলাস হচ্ছে আমাদের দেখো রুই মাছে কোনো কোনাস আর্টারিওলাস নেই, ঠিক আছে, কোনাস আর্টারিওলাস নেই, তার পরিবর্তে এখানে আমাদের বালবাস আর্টারিওলাস নামে একটি গঠন দেখা যায়, ঠিক আছে। বালবাস আর্টারিওলাস অ্যাকচুয়ালি কোনটা, এটাই হচ্ছে আমাদের বালবাস আর্টারিওলাস, ঠিক আছে। এই যে আমি আবার দেখাই তোমাদের চিত্রের মধ্যে, এটাই হচ্ছে আমাদের সেই বালবাস আর্টারিওলাস। ওকে, আচ্ছা, সো এই যে আমাদের বালবাস আর্টারিওলাস, এই বালবাস আর্টারিওলাসটা তোমার অ্যাকচুয়ালি এটা কিন্তু হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, ঠিক আছে। দেখো এটি হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, ঠিক আছে। অর্থাৎ হৃৎপিণ্ডের অংশ কয়টা, হৃৎপিণ্ডের অংশ কিন্তু তিনটা। প্রথম আমরা যে তিনটা পড়ছি, ঠিক আছে, কোন তিনটা, এই যে আমাদের 1 নম্বরে হচ্ছে সাইনাস ভেনোসাস, 2 নম্বরে হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম, 3 নম্বরে হচ্ছে আমাদের ভেন্ট্রিকল। এই তিনটাকেই বলবো হচ্ছে আমরা হৃৎপিণ্ডের অংশ। কিন্তু আমাদের বালবাস আর্টারিওলাস যেটা আছে সেটা কিন্তু আমাদের হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, বুঝতে পারছো। বালবাস আর্টারিওলাস হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, এটি হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আচ্ছা, সো এটা একটু মাথায় রাখতে হবে যে বালবাস আর্টেরিওলাস থেকে আমাদের রক্ত কোথায় যাবে, ভেন্ট্রাল অ্যাওর্টায় যাবে, ঠিক আছে। এখান থেকে আমাদের এই যে ভেন্ট্রাল অ্যাওর্টা, দেখো এই যে বালবাস আর্টারিওলাস, এটার পরে আবার এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা, ঠিক আছে। অর্থাৎ বালবাস আর্টেরিওলাস থেকে রক্ত হচ্ছে আমাদের ভেন্ট্রাল অ্যাওর্টায় যাবে। আচ্ছা, সো এখান থেকে জাস্ট এইটুকু জানলেই হবে। ওকে, তারপর হচ্ছে হৃৎপিণ্ডের কপাটিকা, এই কপাটিকাগুলো আমরা পড়ে ফেলছি, তাই না। একটা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা, যেটা হচ্ছে আমাদের কোথায় থাকবে বলো তো, সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা তো বোঝাই যায়, এটা কিন্তু আমরা আগেই পড়ছি, তাই না। সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা হচ্ছে আমাদের এই যে সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মধ্যে থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে থাকবে। আর ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল এবং বালবাস মানে বালবার আল্টারিওলাসের মধ্যে থাকবে। এখানেও বলা আছে দেখো, সাইনো অ্যাট্রিয়াল যে কপাটিকা, এটা হচ্ছে আমাদের সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝে অবস্থিত থাকবে। তারপর কি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, মানে কি অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মধ্যে। তারপর হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস, ভেন্ট্রিকুলো বালবাস মানে কি ভেন্ট্রিকল এবং বালবাস অ্যাওর্টার মধ্যে, ঠিক আছে। অর্থাৎ এগুলো কিন্তু আমরা নাম দিয়েই বুঝতে পারি, এগুলো কিন্তু আমাদের আলাদাভাবে মুখস্থ করার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, এটা অ্যাকচুয়ালি কী হয় দেখো, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, আমরা যদি এই ফ্লোচার্টের দিকে একটু খেয়াল করি, দেখো এটা কিন্তু আমাদের সিকিউতে আসে, ঠিক আছে। যে রক্ত সংবহন, হৃৎপিণ্ডের মাধ্যমে যে রক্ত সংবহন, এটাও কিন্তু আমাদের সিকিউতে আসে। ওকে, সো এখানে আমরা কি লিখবো দেখো, সাইনাস ভেনোসাস থেকে রক্ত কোথায় যাবে, এটা তো আমরা জানি যে অ্যাট্রিয়ামে যাবে, অ্যাট্রিয়াম থেকে কোথায় যাবে, ভেন্ট্রিকলে যাবে, ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে, বালবাস আর্টেরিওলাসে যাবে, বালবাস আর্টেরিওলাস থেকে কোথায় যাবে, আমাদের হচ্ছে তোমার যে ভেন্ট্রাল অ্যাওর্টা আছে, ভেন্ট্রাল অ্যাওর্টার মাধ্যমে এটা হচ্ছে ফুলকায় চলে আসবে, বুঝতে পারছো। আচ্ছা, সো আমাদের যদি আসে যে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা ব্যাখ্যা করবো যে হৃৎপিণ্ডে কীভাবে রক্ত সঞ্চালন হয় আর কি, ঠিক আছে। এই যে সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে যাবে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টেরিওলাসে, বালবাস আর্টেরিওলাস থেকে ফুলকায়। এটা যদি আমি আবারও তোমাদের চিত্রের মাধ্যমে দেখাই, এই যে চিত্রের মাধ্যমে প্রথম কি আমাদের এই যে তোমার সাইনাস ভেনোসাসে আসবে, সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে যাবে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টেরিওলাস, বালবাস আর্টেরিওলাস থেকে হচ্ছে আমাদের ভেন্ট্রাল অ্যাওর্টার মাধ্যমে এটা হচ্ছে আমাদের ফুলকায় চলে যাবে, বুঝতে পারছো। আচ্ছা, আর তারপরে একটা জিনিস পড়া লাগবে, সেটা হচ্ছে
তোমার এই যে আমাদের রুই মাছের কীরকম একচক্রী সংবহন দেখা যায় এটা আমরা জানি, ঠিক আছে। হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রুই মাছের হৃৎপিণ্ড এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ধরো মানুষের হৃৎপিণ্ডে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুই ধরনের রক্তই হচ্ছে চলাচল করে, কিন্তু রুই মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কেবল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সমৃদ্ধ, ঠিক আছে। এখানে রুই মাছের হৃৎপিণ্ডে কোনো অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করে না। এই জন্য রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস আর হার্ট বা শিরা হৃৎপিণ্ড। আমরা জানি আমাদের যে শিরা আছে, শিরার মধ্য থেকে কিন্তু হচ্ছে আমাদের তোমার চলাচল করে, ঠিক আছে। শিরার মধ্য থেকেই কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলাচল করে। সো যেহেতু আমাদের রুই মাছের তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তই শুধু চলাচল করে হৃৎপিণ্ডের মধ্য থেকে, এই জন্য রুই মাছের হৃৎপিণ্ডটাকে বলা হচ্ছে তোমার ভেনাস হার্ট, ঠিক আছে। আচ্ছা, বা শিরা হৃৎপিণ্ড। এটা কিন্তু আমাদের ক্ষমার্কে কোশ্চেন আসে, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের মেডিকেলেও কোশ্চেন আসছে, ক্ষমার্কেও কোশ্চেন আসে যে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড কাকে বলে, ঠিক আছে। আচ্ছা, এক সেকেন্ড ওয়েট করো। ওকে, সো তাহলে আমরা বুঝতে পারলাম যে রুই মাছের হৃৎপিণ্ডকে কেন ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয়। ওকে, আচ্ছা, সো এরপরে আমরা সরাসরি চলে আসবো, দেখো রুই মাছ এবং মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য, ঠিক আছে। রুই মাছ এবং মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্যটা কি, এটা হচ্ছে আমাদের একটা সিকিউর টপিক, এটাও হচ্ছে সিকিউতে আসে, ঠিক আছে, যে রুই মাছ এবং মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য কী। ওকে, সো রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে দুটি প্রকোষ্ঠে বিভক্ত থাকে, ঠিক আছে। এটা তো আমরা জানি, একটা হচ্ছে অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল। কিন্তু মানুষের যে হৃৎপিণ্ড, এটা কিন্তু তোমরা 9 10-এ পড়ে আসছো, মানুষের হৃৎপিণ্ড হচ্ছে আমাদের 4টা প্রকোষ্ঠে বিভক্ত থাকে, 2টি অ্যাট্রিয়াম এবং 2টি ভেন্ট্রিকলে বিভক্ত থাকবে, ঠিক আছে। মানুষের যে হৃৎপিণ্ড সেটা হচ্ছে আমাদের 4টা প্রকোষ্ঠে বিভক্ত থাকবে, 2টি অ্যাট্রিয়াম এবং 2টি ভেন্ট্রিকল। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পার্থক্য। সো 2 নাম্বার পার্থক্য হচ্ছে এতে সাইনাস ভেনোসাস নামে একটা উপপ্রকোষ্ঠ আছে, এটা কিন্তু আমরা পড়ে আসছি, কিন্তু মানুষের হৃৎপিণ্ডে কোনো ধরনের উপপ্রকোষ্ঠ থাকে না। ওকে, এটাও আমরা বুঝতে পারলাম। তারপর রুই মাছের হৃৎপিণ্ডে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের, আচ্ছা, এই যে 3 নাম্বার পয়েন্ট আর 4 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে তোমরা যখন রক্ত চ্যাপ্টারটা শিখবে আর কি, ঠিক আছে। বোটান জুলজিরই তোমাদের 4th চ্যাপ্টার রক্ত সঞ্চালন, মানুষের যে রক্ত সঞ্চালন, সেই চ্যাপ্টারটা যখন পড়বা তখন হচ্ছে তোমাদের এই 3 আর 4 নাম্বার পয়েন্টটা ক্লিয়ার হবে। সো এই যে 3 আর 4 নাম্বার পয়েন্ট, এটা আপাতত আমি একটু স্কিপ করতেছি, জাস্ট এটা হচ্ছে আমরা যখন রক্ত চ্যাপ্টারটা পড়বো তখন তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। অ্যাকচুয়ালি মানুষের এই জিনিসগুলো তোমরা এখনও বুঝতে পারবা না, অথবা যারা 9 10-এ পড়ে আসছো তারা হয়তো বুঝতে পারো। ওকে, আচ্ছা, তারপর দেখো 5 নাম্বারটা, রুই মাছের যে আমাদের মধু দিয়ে কেবলমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধই রক্ত চলাচল করে, ঠিক আছে। কিন্তু আমাদের হচ্ছে মানুষের কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলাচল করে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ উভয় রক্তই চলাচল করে, ঠিক আছে। তারপর এজন্য আমাদের রুই মাছের হৃৎপিণ্ডকে কী বলা হয়, ভেনাস হার্ট, এটাও কিন্তু আমরা পড়ছি। তারপর রুই মাছ হচ্ছে আমাদের একচক্রী রক্ত সংবহন থাকে, ঠিক আছে, এটাও আমরা জানি, কিন্তু মানুষের কত চক্রী, মানুষের থাকে দ্বিচক্রী, অর্থাৎ এই যে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটো হচ্ছে পৃথক পৃথক চক্রে যায়, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে দ্বিচক্রী। ওকে, আচ্ছা, তারপর এটি ফুলকার সাথে মানে সমন্বয় রক্ত সংবহন কাজ করে, অর্থাৎ তোমার যে রক্ত সঞ্চালন হয়, ঠিক আছে, মাছের, এটা হচ্ছে আমাদের ফুলকার সাথে সম্পর্কিত। কিন্তু মানুষের যে রক্ত সঞ্চালন হয়, মানুষের রক্ত সঞ্চালন হচ্ছে আমাদের ফুসফুসের সাথে সম্পর্কিত, ঠিক আছে। মানুষের রক্ত সঞ্চালনটা আমাদের কিসের সাথে সম্পর্কিত, মানুষের যে রক্ত সঞ্চালনটা সেটা হচ্ছে ফুসফুসের সাথে সম্পর্কিত। ওকে, আচ্ছা, সো আপাতত তোমাদের এই 5টা পার্থক্য মনে রাখলেই চলবে 7টার মধ্যে, আর বাকি 2টা হচ্ছে আমরা রক্ত চ্যাপ্টার পড়ানোর পর আবার আমরা এখানে ফিরে আসবো, ঠিক আছে। আচ্ছা, তারপর রক্তনালী, ঠিক আছে। আচ্ছা, রক্তনালী মানে কি, রক্তনালী জিনিসটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যে হচ্ছে যেগুলোর মধ্যে থেকে রক্ত চলাচল করে, ঠিক আছে। আমাদের জানি শিরা, উপশিরা, ধমনী আছে, তাই না। সো রক্তনালী কি, রক্তনালী হচ্ছে 3 প্রকার, মানুষেও 3 প্রকার, মাছেও 3 প্রকার, ঠিক আছে। কি কি, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। সো এগুলোও কিন্তু হচ্ছে তোমরা 9 10-এ পড়ে আসছো, ধমনী, শিরা, কৈশিক জালিকা। যদি এই চিত্রটা দেখে একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা এই যে আমাদের এটা হচ্ছে ধমনী, যেটা হচ্ছে ব্লু কালার, সরি, আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের শিরা আর কি, ঠিক আছে। যেটা অ্যাকচুয়ালি কি আমাদের হচ্ছে তোমার এই পাশে যেটা এই যে এটা হচ্ছে শিরা, আর এটা হচ্ছে আমাদের ধমনী, ঠিক আছে, যেটা হচ্ছে ধমনী। এবং এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের তোমার এগুলো কি বলতো, যে ক্ষুদ্র ক্ষুদ্র যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমাদের তোমার কৈশিক জালিকা, ঠিক আছে। অর্থাৎ ধমনী এবং শিরাকে যেগুলো কানেক্ট করবে, এই যে এগুলো হচ্ছে আমাদের কৈশিক জালিকা, ঠিক আছে। এক পাশে থাকবে ধমনী, আরেক পাশে থাকবে শিরা, আরেক পাশে থাকবে হচ্ছে আমাদের কৈশিক জালিকা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি ধমনী, শিরা, কৈশিক জালিকা, এটা আমরা বুঝতে পারলাম। ওকে, সো এখান থেকে আমাদের আর কিছু পড়ার দরকার নাই, একটা জিনিস শুধু পড়ো যে ধমনী এবং শিরার মধ্যে সংযোগ স্থাপন করে কারা, কৈশিক জালিকা। ওই যে দেখাইলাম ধমনী এবং শিরার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র যে সংযোগ থাকে, এই যে আমাদের যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সংযোগ, এগুলো কি বলবো হচ্ছে আমরা কৈশিক জালিকা, ঠিক আছে। আচ্ছা, তারপর রুই মাছের ধমনীতন্ত্র, ঠিক আছে। রুই মাছের ধমনীতন্ত্র দিয়ে অ্যাকচুয়ালি আমাদের তেমন কিছুই পড়ার দরকার নাই, আমাদের হচ্ছে এটা এমসিকিউ বা সিকিউ কোনোটার জন্যই বেশি একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে।
সো রুই মাছের যে ধমনীতন্ত্র, এখান থেকে জাস্ট আমরা একটাই জিনিস পড়বো যে এখানে আমাদের দুই ধরনের ধমনীতন্ত্র থাকে। একটা হচ্ছে অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, আরেকটা হচ্ছে আমাদের বহির্বাহী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, এটা হচ্ছে আমাদের 4 জোড়া থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে 4 জোড়া থাকবে। এবং বহির্বাহী ধমনী সেটাও হচ্ছে আমাদের 4 জোড়া থাকবে, সেম। ওকে, এই যে আমাদের সেটাও হচ্ছে 4 জোড়া থাকবে। ওকে, আচ্ছা। সো তারপর তোমাদেরকে আর এখান থেকে তেমন কিছুই পড়ার দরকার নেই, জাস্ট এটা পড়ো যে সকল, জাস্ট কাকে বলে এটা একটু পড়ে রাখো, ঠিক আছে। যে সকল রক্তবাহিকা হৃৎপিণ্ড থেকে প্রবাহিত রক্ত ফুলকায় সরবরাহ করে, অর্থাৎ যে সকল রক্তবাহিকা আমাদের হৃৎপিণ্ড থেকে রক্ত ফুলকায় সরবরাহ করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। ওকে, এইটুকু জাস্ট পড়লেই হবে, আর কিছু পড়ার দরকার নেই। তারপর বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কি? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হচ্ছে তোমার, এটা অতটা ভালোভাবে লিখে নেই, দরকার নেই, ঠিক আছে। বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী জাস্ট নাম পড়লেই হবে। আচ্ছা, 3 নম্বরে আমরা আরেকটা ধমনী পাবো, সেটা হচ্ছে পৃষ্ঠীয় মহাধমনী বা ডর্জাল অ্যাওর্টা, ঠিক আছে, পৃষ্ঠীয় মহাধমনী বা ডর্জাল অ্যাওর্টা। সো এই 3টা নাম আমাদের হচ্ছে এখানেও দেওয়া আছে, দেখো এই যে আমাদের হচ্ছে রুই মাছের ধমনীতন্ত্র বা উভচর হিসেবে মানে হতে ভিন্নতর। এখানে হচ্ছে ধমনী 3 ধরনের, একটা হতে পারে অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, একটা হচ্ছে বহির্বাহী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, আর একটা হচ্ছে পৃষ্ঠীয় মহাধমনী। জাস্ট এই 3টা ধমনীর নামটা পড়ো, হেডলাইনটা পড়ো, আর কিছু পড়ার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ পড়বো, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে হচ্ছে আমাদের এখানে কোন ধমনী, ঠিক আছে, ধমনী কী করে? আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত সাপ্লাই করে, ঠিক আছে। সো কোন ধমনী মাছের কোন অংশে রক্ত সরবরাহ করবে, ঠিক আছে, কোন ধমনী মাছের কোন অংশে রক্ত সরবরাহ করবে, এটা হচ্ছে আমরা এখানে পড়বো, বুঝতে পারছো? আচ্ছা, সো দেখো অ্যাকচুয়ালি আমাদের সাবক্লেভিয়ান ধমনী যেটা, ঠিক আছে, সাবক্লেভিয়ান ধমনী, এখানে আমরা অনেক ধরনের ধমনীর নাম পড়বো, ঠিক আছে। সাবক্লেভিয়ান ধমনী, সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী, প্যারাইটাল ধমনী, রেনাল ধমনী, ইলিয়াক ধমনী, কডাল ধমনী। সো এগুলো জাস্ট আমরা এমসিকিউর জন্য একটু পড়বো যে কোন ধমনী কোথায় হচ্ছে আমাদের রক্ত সরবরাহ করবে, ঠিক আছে, কোন ধমনী আমাদের কোথায় রক্ত সরবরাহ করবে। ওকে, আচ্ছা। সো দেখো প্রথমে আমরা পড়বো কি সাবক্লেভিয়ান ধমনী, ঠিক আছে, এগুলো তোমাদেরকে ছন্দের মাধ্যমে আমি খুব সুন্দরভাবে বুঝাই দেবো, তোমাদের একটু কষ্ট হবে না এটা মুখস্থ করতে। দেখো সাবক্লেভিয়ান ধমনী, ঠিক আছে, সাবক্লেভিয়ান ধমনী এখানে কি আছে? সাব, ব আছে, ব, ঠিক আছে, সাবক্লেভিয়ান ধমনী, ব, ঠিক আছে। এই ব দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে বক্ষ পাখনা, ঠিক আছে। সাবক্লেভিয়ানের ব দিয়ে আমরা মনে রাখবো বক্ষ পাখনা এবং বক্ষ চক্র। তাহলে ব দিয়ে আমরা কি মনে রাখবো? এই যে আমাদের সাবক্লেভিয়ানের যে বটা আছে, এই ব দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে বক্ষ পাখনা এবং বক্ষ চক্র, মানে কি বক্ষ, ঠিক আছে। তাহলে সাবক্লেভিয়ান ধমনী আমাদের বক্ষ চক্র এবং বক্ষ পাখনায় রক্ত সরবরাহ করবে, ঠিক আছে। তারপর 2 নম্বরটা আমরা একটু পরে পড়বো, ঠিক আছে, 2 নম্বরটা সবার লাস্টে পড়বো। আমরা 3 নম্বরটাই চলে আসি, প্যারাইটাল ধমনী। প্যারাইটাল ধমনীর প্রথমেই কি আছে? প। প্যারাইটাল দিয়ে আমরা মনে রাখবো প্রাচীর, ঠিক আছে, প্যারাইটাল দিয়ে আমরা কি মনে রাখবো? প্রাচীর। তাহলে প্যারাইটাল ধমনী হচ্ছে দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করবে, ঠিক আছে। প্যারাইটাল ধমনী কোন সময় রক্ত সরবরাহ করবে? প্যারাইটাল ধমনী হচ্ছে আমাদের দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করবে। ওকে, তারপর রেনাল ধমনী। রেনাল ধমনী আমাদের কোথায় রক্ত সরবরাহ করবে? রেনাল মানে কি? বৃক্ক, তাই না? রেনাল মানে কি? রেনালের বাংলা হচ্ছে কিডনি বা বৃক্ক, রেনাল মানেই তো বৃক্ক, তাহলে এটা হচ্ছে আমাদের বৃক্কে রক্ত সংবহন করবে, ঠিক আছে। তারপর ইলিয়াক ধমনী। ইলিয়াক ধমনী আমরা মনে রাখবো হচ্ছে ইলিশ দিয়ে, ঠিক আছে, ইলিয়াক ধমনী আমরা মনে রাখবো হচ্ছে ইলিশ দিয়ে। সো ইলি দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা ইলিয়াক ধমনী, আর তালিব্য স দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে শ্রোণী পাখনা, ঠিক আছে। তাহলে ইলি দিয়ে আমরা মনে রাখবো কি? ইলিয়াক ধমনী, আর তালিব্য স দিয়ে আমরা কি মনে রাখবো? শ্রোণী পাখনা। অর্থাৎ ইলিয়াক ধমনী হচ্ছে আমাদের শ্রোণী পাখনায় রক্ত সরবরাহ করবে। তারপর হচ্ছে কডাল ধমনী। হ্যাঁ, কডাল ধমনী কি? কডাল ধমনীর যে ল, কডালের লাস্টে কি আছে? ল, এই ল দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে লেস, ঠিক আছে। কডালের ল, ল মানে লেস, লেস দিয়ে হচ্ছে এরা রক্ত সরবরাহ করবে। ওকে, আচ্ছা, কডাল ধমনী তাহলে কোথায় রক্ত সরবরাহ করবে? কডাল ধমনী হচ্ছে আমাদের মাছের লেজে রক্ত সরবরাহ করবে। জাস্ট এইটুকু পড়ো। আচ্ছা, তাহলে কি আমরা 2 নম্বরটা বাদ রাখছিলাম, যেটা হচ্ছে সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী। এই যে আমাদের সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী আছে, এটা আমাদের পড়ারই দরকার নাই, ঠিক আছে। দেখো পাকস্থলী, অন্ত্র, যকৃত, অগ্নাশয়, মলাশয়, অনেক কিছু আছে, ঠিক আছে, আন্তরিক অঙ্গ। সো আমাদের যেই 4টা আমরা পড়ছি, যেই 5টা হচ্ছে আমরা পড়ছি যে কোথায় কোথায় রক্ত সংগ্রহ করে, ওগুলা জানলেই আর বাদ বাকি তোমার হচ্ছে রুই মাছের যত অঙ্গ আছে, বাদ বাকি যত অঙ্গ আছে সেই সব অঙ্গে হচ্ছে আমাদের সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী সাপ্লাই দিবে, ঠিক আছে। অর্থাৎ আমরা কিন্তু পড়ছি, তাই না, আমরা 1 নাম্বারটা, 3 নাম্বারটা, 4 নাম্বারটা, 5 নাম্বারটা, 6 নাম্বারটা পড়ছি। সো এগুলা যে অঙ্কে সাপ্লাই দেয় সেগুলো ছাড়া আর যে অঙ্গগুলো বাকি আছে সেই সব অঙ্গে সাপ্লাই দেবে হচ্ছে আমাদের সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী। তাহলে আমাদের আলাদা করে আর সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী পড়ার দরকারই নেই, ঠিক আছে। আমরা জাস্ট ওই বাকিগুলো পড়বো, আর বাকিগুলোর বাইরে যেগুলো আছে সেগুলাই হচ্ছে আমাদের সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী সাপ্লাই দেবে। ওকে,
আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো যে হচ্ছে আমাদের কোন ধমনী কোথায় সাপ্লাই দেবে। আচ্ছা, এটা কিন্তু আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এই যে ধমনী, শিরা, এগুলো কিন্তু তোমাদের মাথা ঘামানোর দরকার নাই। যেগুলো তোমাদের সিকিউতে আসবে সেগুলো কিন্তু আমি তোমাদের খুব সুন্দরভাবে পড়াই দিতেছি, এবং যেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ধরো এই যে এটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেই টপিকগুলোও কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে পড়িয়ে দিতেছি, ওকে? এবং তোমরা যদি কারো কোনো কনফিউশন থাকে রেকর্ড ক্লাসের পরে, তাহলে হচ্ছে অবশ্যই আমাদেরকে ইনবক্সে বা মেসেঞ্জার গ্রুপে আস্ক করবা, ওকে? আচ্ছা, তারপর হচ্ছে রুই মাছের শিরাতন্ত্র, ঠিক আছে? রুই মাছের যে শিরাতন্ত্র, এতক্ষণ আমরা কি বললাম ধমনী, এখন হচ্ছে শিরা। শিরাও হচ্ছে আমাদের মূলত আমাদের দেখো দুটি ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? সকল শিরাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র আর একটা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। সো এগুলো জাস্ট তোমরা একটু রিডিং পড়ে রাখো, নট সো ইম্পর্টেন্ট না, মানে মুখস্থ করার দরকার নেই, ওকে? আমাদের যে সিস্টেমিক শিরাতন্ত্র আছে, এই সিস্টেমিক শিরাতন্ত্র আবার হচ্ছে আমাদের তিনটা ভাগে বিভক্ত, ঠিক আছে? সম্মুখ কার্ডিনাল শিরা, জগুলার শিরা, আর একটা হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা। জাস্ট যদি এইটুকু পড়তে পারো তাহলেই এনাফ, ঠিক আছে? যে সিস্টেমিক শিরাতন্ত্রের তিনটা অংশ থাকে, এই তিনটা, ওকে? সম্মুখ কার্ডিনাল শিরা, জগুলার শিরা এবং পশ্চাৎ কার্ডিনাল শিরা, ঠিক আছে? আর তোমাদের কিছুই পড়ার দরকার নাই শিরাতন্ত্র থেকে, ওকে? সো বাকিগুলো তোমরা স্কিপ করতে পারো। অ্যাকচুয়ালি আমিও হচ্ছে এগুলো ইসের সময় পড়ি নাই, ঠিক আছে? আমার যে এইচএসসি ছিল বা মেডিকেলও ছিল, সেই সময় আমি এগুলো পড়ি নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? এবং এগুলো থেকে অ্যাকচুয়ালি তোমার তেমন একটা কোশ্চেন আসে না, ঠিক আছে? এই যে শিরাতন্ত্র, ধমনীতন্ত্র, এগুলো থেকে কিন্তু তোমার আমাদের হচ্ছে এমসিকিউ বা সিকিউ কোনোটার জন্যই তেমন একটা ইম্পর্টেন্ট না, ওকে? আচ্ছা, তারপর কি পোর্টাল শিরাতন্ত্র। পোর্টাল শিরাতন্ত্র থেকে তেমন কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা পড়বো হচ্ছে তোমার হেপাটিক ও পোর্টাল তন্ত্র নিয়ে রুই মাছের গঠিত, ঠিক আছে? আচ্ছা, হেপাটিক মানে কি? হেপাটিক মানেই হচ্ছে যকৃত। যেখানেই দেখবা হেপাটিক, ঠিক আছে? হেপাটিক মানে হচ্ছে আমাদের যকৃত, বুঝতে পারছো? হেপাটিক মানে কি? হেপাটিক মানে হচ্ছে যকৃত। আর রেনাল মানে কি? রেনাল মানে হচ্ছে আমাদের বৃক্ক বা কিডনি, বুঝছো? রেনাল মানে কি? রেনাল মানে হচ্ছে আমাদের বৃক্ক বা কিডনি, ওকে? আচ্ছা, সো তাহলে আমাদের হচ্ছে, তাহলে আমরা কি বলছিলাম? হেপাটিক পোর্টালতন্ত্র আমাদের যকৃতে সাপ্লাই দেবে, আর রিনাল পোর্টালতন্ত্র হচ্ছে আমাদের বৃক্কে সাপ্লাই দেবে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি তেমন কিছু পড়ার দরকার নেই, এগুলো চাইলে স্কিপ করতে পারো, ঠিক আছে? তেমন একটা ইম্পর্টেন্ট না, ওকে? এখন আমরা চলে আসবো এক নজরে রক্ত সংবহন প্রক্রিয়া। হ্যাঁ, তোমাকে যদি বলা হয় যে রুই মাছের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা বর্ণনা করো, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা অর্ধেক এখানে অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে? এতক্ষণ কিন্তু আমাদের সিকিউ টপিক ছিল না, এমসিকিউ জাস্ট দুই একটা লাইন দেখাইছি, ওগুলো নট সো ইম্পর্টেন্ট। এমসিকিউ বা সিকিউর জন্য এই যে ধমনী শিরা, এগুলো আমাদের ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এগুলো কিন্তু আমি বাদ দিছি, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না, ওকে? সো এখন আমরা আসবো এই রক্ত সংবহন প্রক্রিয়া। অ্যাকচুয়ালি রুই মাছে যে আমাদের রক্ত সংবহনটা হয়, সেটা কীভাবে হয়? সো এই যে উপরের যে অংশটা, এইখান থেকে এই পর্যন্ত, এই যে উপরের যে অংশটা, এটা কিন্তু আমরা হৃৎপিণ্ডে পড়ে ফেলছি, তাই না? এটা কিন্তু আমরা হৃৎপিণ্ডে পড়ে ফেলছি, ওকে? এই যে কি সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে যাবে, অ্যাট্রিয়াম থেকে হচ্ছে ভেন্ট্রিকলে যাবে, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টেরিওলাস, বালবাস আর্টেরিওলাস থেকে আমাদের ভেন্ট্রাল অ্যাওয়ার্টায় যাবে। এটা কিন্তু আমরা রুই মাছের যে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন, সেখানে পড়ে আসছি। কিন্তু রক্ত কিন্তু শুধুমাত্র আমাদের তোমার হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যেই সঞ্চালন হয় না, তাই না? রক্ত কিন্তু পুরা দেহে সঞ্চালিত হয়, তাই না? ধরো আমাদের যে হৃৎপিণ্ড, শুধু কি রক্ত হৃৎপিণ্ডের মধ্যেই সঞ্চালিত হয়? হৃৎপিণ্ডের মধ্যে কিন্তু সঞ্চালিত হয় না, হৃৎপিণ্ড থেকে কিন্তু পাম্প হয়ে রক্তটা বের হয়ে আমাদের হাত, পা, মাথা, ঠিক আছে, পেট, বুক, সব জায়গায় সাপ্লাই হয়, তাই না রক্তটা? এই জন্যই কিন্তু আমরা আঙ্গুল কাটলেও সেখানে রক্ত দেখতে পাই। অর্থাৎ রক্ত কিন্তু আমাদের পুরা দেহে থাকে। তাহলে উপরের যে অংশটা আছে রক্ত সংবহনের, সেই উপরের অংশটা কিন্তু আমরা হৃৎপিণ্ডের অংশ, এটা কিন্তু আমরা পড়ে ফেলছি, তাই না? এই যে সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে যাবে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে হচ্ছে বালবাস আর্টেরিওলাস, বালবাস আর্টেরিওলাস থেকে হচ্ছে আমাদের ভেন্ট্রাল অ্যাওর্টা। তোমাদেরকে যদি আমি আবার চিত্রটা দেখাই আনি, দেখো এই যে, ঠিক আছে? এখানে যদি তোমাদেরকে চিত্রটা দেখাই, সেই হচ্ছে আমাদের এই যে সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস হচ্ছে এটা, এখান থেকে আমাদের কোথায় আসবে? রক্ত অ্যাট্রিয়ামে আসবে, অ্যাট্রিয়াম থেকে কোথায় যাবে? ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে? বালবাস আর্টেরিওলাসে, বালবাস আর্টেরিওলাস থেকে কোথায় যাবে? এই যে ভেন্ট্রাল অ্যাওর্টায়, ওকে? আচ্ছা, এভাবে কিন্তু আমাদের হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন হয়, এবং এই জিনিসটা কিন্তু আমরা এখানেও পড়ছিলাম, দেখো এই যে এখানেও কিন্তু আমরা এই জিনিসটা এখানে পড়ে আসছিলাম, এই ফ্লো চার্টটাই, ঠিক আছে? এই যে সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে আসবে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে হচ্ছে আমাদের বালবাস আর্টেরিওলাস, আর্টেরিওলাস থেকে কোথায় আসবে? ফুলকায়, ঠিক আছে? মানে হৃৎপিণ্ড থেকে বের হয়ে গেল, ওকে? সো তাহলে আমাদের হৃৎপিণ্ডে যে রক্ত সঞ্চালন, সেটা কিন্তু আমরা পড়ে ফেলছি উপরের টুক। কিন্তু এখানে কি বলছে যে পুরা দেহে কীভাবে রক্ত সঞ্চালন হয়? তাহলে ভেন্ট্রাল অ্যাওর্টার মাধ্যমে রক্তটা কোথায় আসবে? রক্তটা আসবে হচ্ছে আমাদের অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতে, ঠিক আছে? অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে এটা কোথায় যাবে? ফুলকায় যাবে। এইটুকু জাস্ট একটু মাথায় রাখো যে আমাদের যে ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে রক্তটা হৃৎপিণ্ড থেকে বের হলো, হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়ে কোথায় যাবে? আমাদের একটা ধমনীর মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে? ধমনীটার নাম কি? ধমনীটার নাম হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এই যে আমাদের অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আছে, এটা রক্ত কোথায় পৌঁছে দেবে? এটা হচ্ছে মাছের ফুলকায় রক্তটাকে পৌঁছে দেবে। আচ্ছা, এই যে মাছের ফুলকা আছে, এই ফুলকা থেকে আবার রক্ত কোথায় যাবে? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতে, ঠিক আছে? অর্থাৎ ফুলকায় রক্ত আসবে হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতে,
রক্ত বের হবে হচ্ছে বহির্বাহী মানে কি বের হওয়া, অন্তর্বাহী মানে কি ঢোকা, ঠিক আছে, বের হবে হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী দ্বারা, ঠিক আছে। তারপর এটা কোথায় যাবে, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী থেকে রক্ত আমাদের দেহের বিভিন্ন অঙ্গে যাবে, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে মাছের যে লেজ, পাখনা, হ্যাঁ, তারপর হচ্ছে দেহকাণ্ড, সব জায়গায় হচ্ছে মাথা, দেহের বিভিন্ন অঙ্গসমূহে আমাদের এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এটা সাপ্লাই হবে। তারপর কি হবে, দেহের বিভিন্ন অংশ থেকে আবার শিরাতন্ত্রে রক্ত ফিরে আসবে, শিরাতন্ত্র থেকে হচ্ছে আমাদের ডাক্টাস কুভেইরি, মনে আছে আমরা যে একদম প্রথমে পড়ছিলাম ডাক্টাস কুভেইরি জিনিসটা কি, ডাক্টাস কুভেইরি জিনিস হচ্ছে আমাদের কোথায় থাকে দেখো তো, এই যে আমি বলছিলাম যে ডাক্টাস কুভেরি হচ্ছে আমাদের এই যে এই অংশটা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের ডাক্টাস কুভেরি আর এটা হচ্ছে আমাদের ডাক্টাস কুভেরি। এই ডাক্টাস কুভেরির মাধ্যমেই কিন্তু রক্ত আমাদের যে সাইনাস ভেনোসাসে প্রবেশ করবে, ঠিক আছে, এই যে ডাক্টাস কুভেরি কিন্তু আমরা পড়ছিলাম, ওকে, যে সাইনাস ভেনোসাসে আমাদের ডাক্টাস কুভেরির মাধ্যমে রক্তটা অ্যাকচুয়ালি প্রবেশ করে। দেখো এই যে এখানে আমরা পড়ছিলাম যে ডাক্টাস কুভেরি, মনে আছে এই জায়গায় আমরা পড়ছিলাম ডাক্টাস কুভেরির মাধ্যমে আমাদের হচ্ছে সাইনাস ভেনোসাসটা অ্যাকচুয়ালি সৃষ্টি হয়, ওকে, ডাক্টাস কুভেরির মাধ্যমেই আমাদের রক্ত সাইনাস ভেনোসাসে প্রবেশ করে, ওকে। আচ্ছা, তাহলে এটা আমরা মাথায় রাখলাম, ঠিক আছে, যে ডাক্টাস কুভেরির মাধ্যমে রক্ত সাইনাস ভেনোসাসে প্রবেশ করবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি এখানে আমরা সেই আবার তোমার ডাক্টাস কুভেরিটা পাইলাম, এই যে তাহলে সেই একই কথা, ডাক্টাস কুভেরির মাধ্যমে আমাদের রক্তটা কোথায় প্রবেশ করবে, সাইনাস ভেনোসাসে প্রবেশ করবে। তারপর সাইনাস ভেনোসাসে কিন্তু আবার একই সার্কেল হচ্ছে তোমার রিপিট করবে, ঠিক আছে, এটা হচ্ছে রুই মাছের রক্ত সংবহন প্রক্রিয়া, ওকে। এখন যদি তোমাকে পরীক্ষার সময় কোয়েশ্চেন করে যে রুই মাছের রক্ত সংবহন প্রক্রিয়া বর্ণনা করো, তাহলে তোমাকে এটা বর্ণনা করা লাগবে। অথবা তোমাকে যদি বলে রুই মাছের রুই মাছ যে একচক্রী সংবহন হয়, সেই একচক্রী সংবহন কীভাবে হয় সেটা ব্যাখ্যা করো, এই যে এইটাই হচ্ছে আমাদের একচক্রী সংবহন। তাহলে আমরা এই মানে এই যে ফ্লোচারটা আছে এটা জাস্ট পরীক্ষার খাতায় আঁকবো, ঠিক আছে, এই ফ্লোচারটা পরীক্ষার খাতায় আঁকার পরে এখান থেকে আমরা জাস্ট এটা ফ্লোচারটা বাংলা কথায় ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে, যে কোথা থেকে কোথায় রক্ত যাবে, বুঝতে পারছো, কোথা থেকে কোথায় রক্ত যাবে এটা হচ্ছে আমরা বাংলায় ব্যাখ্যা করে দেবো। জাস্ট এই ফ্লোচারটা আঁকার পরে আমরা হচ্ছে বাংলায় ব্যাখ্যা করব যে কোথা থেকে কোথায় রক্ত যাবে। ধরো তুমি হচ্ছে যে তুমি আগে সম্পাদ্য আঁকতা না, প্রথমে তো সম্পাদ্যটা আঁকতা, তারপর সম্পাদ্য অ্যাকচুয়ালি কী হয় সেটা বর্ণনা করো, ঠিক আছে, এরকম এটাই সেরকম যে ফ্লোচারটা আমরা আগে আঁকবো, ফ্লোচারটা আঁকার পর রক্ত কোথা থেকে কোথায় যায় এটা জাস্ট হচ্ছে আমরা বাংলা বলে দেবো, বুঝতে পারছো। আচ্ছা, কিন্তু তোমাকে যদি আসে যে হৃৎপিণ্ডে রক্ত কীভাবে সঞ্চালিত হয়, হৃৎপিণ্ডে, তাহলে তো আমরা জাস্ট এইটুক বর্ণনা করলেই হবে, ঠিক আছে, হৃৎপিণ্ডে কোথায় সঞ্চালন করে বললে আমরা জাস্ট কোনটুক বর্ণনা করব, আমরা জাস্ট হচ্ছে দেখো এই যে এইটুক বর্ণনা করব। যদি বলা হয় হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন প্রক্রিয়া, তাহলে যে আমরা জাস্ট এই যে এইটুক বর্ণনা করলেই হবে, যে উপরের টুক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অনেক কিছুই পড়ে ফেললাম আজকে, ঠিক আছে, আমরা হচ্ছে পড়লাম এক নজরে রক্ত সংবহন প্রক্রিয়াটা। তাহলে আমাদের যখন আসবে যে রুই মাছে কীভাবে হচ্ছে আমাদের রক্ত সংবহন প্রক্রিয়াটা হয় বর্ণনা করো, অথবা রুই মাছের দেহ হচ্ছে আমাদের একচক্রী সংবহন হয় বর্ণনা করো, তখন হচ্ছে আমরা এই ফ্লোচারটা বর্ণনা করবো, ওকে। আচ্ছা, তারপর দেখো ল্যাবিয়া রোহিতার আমাদের হচ্ছে শ্বসনতন্ত্র, ঠিক আছে, ল্যাবিয়া রোহিতার শ্বসনতন্ত্র, অ্যাকচুয়ালি আমাদের যে শ্বসনতন্ত্রটা আছে এই শ্বসনতন্ত্র আমাদের জন্য ইম্পর্টেন্ট মোটামুটি, ঠিক আছে। এই শ্বসনতন্ত্রে অ্যাকচুয়ালি আমাদের কী কী থাকে দেখো, এখান থেকে আমরা একটু দেখি, হ্যাঁ, যে শ্বসন কাকে বলে এটা তো আমরা জানি, ঠিক আছে, যে প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে গৃহীত অক্সিজেন দ্বারা কোষস্থ খাদ্যকে জারিত করে, বিভিন্ন শারীরবৃত্তীয় বিপাকীয় ক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে এবং উপজাত হিসেবে আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে শ্বসন, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে তোমরা 19-এও শ্বসনের সংজ্ঞা পড়ে আসছো, 19-এ কিন্তু আমরা হচ্ছে শ্বসনটা পড়ে আসছি, তাই না, আমরা কিন্তু ক্লাস 6 থেকেই পড়তেছি যে শ্বসন কাকে বলে। আচ্ছা, শ্বসনকে আমরা দুটি পর্যায়ে ভাগ করতে পারবো, একটা হচ্ছে আমাদের বহিঃশ্বসন, আরেকটা হচ্ছে আমাদের অন্তঃশ্বসন, ঠিক আছে, ঠিকই, একটা হচ্ছে আমাদের বহিঃশ্বসন, আরেকটা হচ্ছে আমাদের অন্তঃশ্বসন, ওকে। আচ্ছা, সো রুই মাছের যে আমাদের আরেকটা ক্লাস হবে, সেই আরেকটা ক্লাসে কিন্তু আমরা রুই মাছের শেষ হয়ে যাবে, তখন রুই মাছের হচ্ছে আমরা তোমার যে মেডিকেলের কোয়েশ্চেনগুলো আছে ওগুলো হচ্ছে আমরা সলভ করে দেবো, তারপর কিন্তু আমরা সিকিউ সলভেরও ক্লাস আনবো, ঠিক আছে, হাইড্রা, তারপর হচ্ছে যে রুই মাছ, এগুলো কিন্তু আমরা সিকিউ সলভেরও ক্লাস আনবো, ওকে। সো এখন দেখো আমরা যে ক্লাসটা করতেছি, ক্লাসটা কিন্তু অনেক হাই কোয়ালিটির হবে, ঠিক আছে, ক্লাসটাই হচ্ছে একদম কথা স্পষ্টভাবে শোনা যাবে, ঠিক আছে, কোনো ধরনের লেট হবে না। তোমাদের যে হচ্ছে জয়েন করতে কত সমস্যা হইতো, ঠিক আছে, 10:30টার সময় তোমরা জয়েন করতে করতে 10:40 বাজাইতা, তারপর মধ্যে 40 মিনিট পরে আবার সেটা শেষ হয়ে যেত, আবার আমরা জয়েন করতাম, অনেক সময় অনেকের নেট প্রবলেম থাকতো, ঠিক আছে, অনেক সময় অনেকের হয়তো পরের দিন এক্সাম থাকতো, অনেকেই লাইভ ক্লাস করতে পারতো না, বিভিন্ন সমস্যা। তখন অ্যাকচুয়ালি আমরা যদি ক্লাসটা অনলাইন রেকর্ড করতাম, অনলাইন রেকর্ড করলে কিন্তু আমাদের গুগল ড্রাইভে দেওয়া লাগে, ঠিক আছে, অনলাইন রেকর্ড করলে হচ্ছে আমাদের দেখো যে কথার সাথে আমাদের এই যে দাগাই বই যখন দাগাবো তখন দাগানোটা অনেক সময় মিলে না। সো এখন কিন্তু আমরা হাই কোয়ালিটির ক্লাস পাইতেছি, তাই না। সো এরকমই তোমাদের প্রতি সপ্তাহে 3টা করে হচ্ছে আমরা ক্লাস করাবো তোমাদেরকে, এবং প্রতি শুক্রবার হচ্ছে আমাদের এক্সাম হবে, যেমন এই শুক্রবার হচ্ছে আমাদের হাইড্রা এবং রুই মাছের পর এক্সাম, এবং পরের সপ্তাহে আমাদের ঘাসফড়িংয়ের উপর এক্সাম থাকবে, ঠিক আছে। এভাবে যদি শেষ করতে থাকো তাহলে কিন্তু তোমার আর কোনো সমস্যা থাকবে না, এবং আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের পরেই সেই চ্যাপ্টারের হচ্ছে এইচএসসির এমসিকিউ, মেডিকেলের এমসিকিউ, ঠিক আছে, তারপর হচ্ছে এইচএসসিতে যে সিকিউগুলো আসে
হ্যাঁ, সেগুলোর PDF দেই এবং সেগুলো আলাদাভাবে সলভও করে দেই, ঠিক আছে, এবং সেগুলোর উপর পরীক্ষাও নেই। এভাবে তুমি যদি নিজে কন্টিনিউ করতে পারো তাহলে কিন্তু তোমার হচ্ছে HSC প্লাস অ্যাডমিশন দুইটাতেই অনেক ভালো করতে পারবে। ওকে, আচ্ছা। সো অ্যাকচুয়ালি কি, এটা তো তোমার রেকর্ড ক্লাস, তোমার নিজের ইচ্ছা থাকতে হবে করার, ঠিক আছে। তোমাকে হচ্ছে নিজে তোমাকে তো আমরা গ্রুপে লিঙ্ক দিয়েই দিই, সেই গ্রুপে একটু ঢুকে তোমাকে জাস্ট নিজ উদ্যোগে রেকর্ড ক্লাসটা করে নিতে হবে। ওকে, তুমি দেখো 10:30টাতেই করতে হবে এটা কিন্তু এরকম না, তাই না? তুমি হচ্ছে দিনের যে কোনো সময়, যে সময় পাও সুন্দরভাবে ক্লাসটা করে নেবা, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের জন্য অনেক বেটার হয়েছে। ওকে, আচ্ছা। এবং আমাদের হচ্ছে তোমরা কমিউনিকেট কীভাবে করবা, তোমাদের যদি বিভিন্ন সমস্যা থাকে তাহলে আমরা জাস্ট সলভ ক্লাসের জন্য লাইভ ক্লাসও আলাদা রাখতে পারি, অথবা তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে যে কোনটা কীভাবে হবে বা কোনো ডাউট থাকে, সন্দেহ থাকে, তাহলে তোমরা সরাসরি আমাদেরকে ইনবক্সে মেসেজ দিবা যে এটা কীভাবে হয়েছে। ওকে, আচ্ছা। সো তাহলে আমরা কিন্তু এটা পড়ে ফেললাম, ঠিক আছে, যে হচ্ছে শ্বসনের সমুদয় প্রক্রিয়াকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বহিঃ শ্বসন আর একটা হচ্ছে আমাদের অন্তঃশ্বসন। আচ্ছা, সো রুই মাছের, দেখো এখানে চলে আসো, যে রুই মাছের প্রতি পাশে গলবিলের প্রাচীরে 5টি হচ্ছে আমাদের 5 জোড়া ফুলকা ছিদ্র থাকে, ঠিক আছে, 5 জোড়া ফুলকা ছিদ্র থাকে। এই ফুলকা ছিদ্রগুলো আমাদের ফুলকার প্রকোষ্ঠের সাথে যুক্ত থাকে, নট সো ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এটা আমরা পড়ি যে রুই মাছের প্রতিটি ফুলকার প্রকোষ্ঠে 4টি করে আমাদের মোট 4 জোড়া ফুলকা থাকে। ওকে, সো এই জায়গায় অ্যাকচুয়ালি কী বসে, ফুলকার প্রকোষ্ঠ, ফুলকা, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কী। সো তোমাকে যদি পরীক্ষার সময় MCQতে কোয়েশ্চেন করে, MCQ, ঠিক আছে, যে হচ্ছে রুই মাছে কত জোড়া ফুলকা থাকে, তাহলে সেটা হবে হচ্ছে আমাদের মোট 4 জোড়া ফুলকা থাকে, ঠিক আছে, 4 জোড়া ফুলকা থাকে। কিন্তু পরীক্ষার সময় যদি তোমাকে জিজ্ঞাসা করে যে রুই মাছে কত জোড়া ফুলকা ছিদ্র থাকে, যদি ফুলকা ছিদ্রর কথা জিজ্ঞাসা করে তাহলে তোমার হবে 5 জোড়া ফুলকা ছিদ্র থাকে, অর্থাৎ ফুলকা থাকে 4 জোড়া কিন্তু ফুলকা ছিদ্র থাকে হচ্ছে আমাদের 5 জোড়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের আসবে হচ্ছে ফুলকার গঠন, ঠিক আছে। সো এই যে আমাদের ফুলকার গঠন, এই ফুলকার গঠন থেকে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো। ওকে, ফুলকার গঠন থেকে আমাদের আর তেমন কিছু বাকি নেই। হ্যাঁ, আমাদের যে শ্বসনটা বাকি আছে, বায়ুথলি বাকি আছে। ওকে, সো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা রুই মাছটা শেষ করে ফেলবো, এবং শেষ করার পর এখান থেকে যে আমাদের তোমার পরীক্ষার সময় যেই মেডিকেলে যে কোয়েশ্চেনগুলো আছে, ভার্সিটি কোয়েশ্চেনগুলো আছে, MCQ, সেগুলো সলভ করবো, প্লাস এখান থেকে যে আমাদের তোমার আছে না, এখান থেকে হচ্ছে আমাদের যে এক্সট্রা সিকিউ আছে, ঠিক আছে, সিকিউগুলোও কিন্তু আমরা নেক্সট ক্লাসে রুই মাসের সিকিউগুলোও আমরা সলভ করে দিব। ওকে, তারপরে হচ্ছে আমরা হাইডার সিকিউগুলোও সলভ করবো। ওকে, সো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে শুক্রবার পরীক্ষাটা হবে সেটা হচ্ছে MCQ এক্সাম। সো তোমরা সবাই একটু এখন থেকে MCQ এক্সামটার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। ওকে, সো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।